আচ্ছা, 1.5 নিয়ে অনেকের হচ্ছে কোয়েশ্চেন ছিল। তো আমি এর মধ্যে কাজটা মানে ক্যালকুলেশনে করে ফেলছি। তো আমি একটু সবার সাথে শেয়ার করছি, সবাই হয়তো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, বেসিক ক্যালকুলেশনের যে হিসাবটা আমরা 1.5 দিয়ে ভাগ করতে বললাম, তো সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সবাই একটু একটু খেয়াল করতে হবে এই বিষয়টা। আহ, বিষয়টা হচ্ছে একটা একটা ঐকিক নিয়মেই মানে ফিগারটা বের করা হয়েছে, যেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে 1.5 দিয়ে ভাগ করতে হবে। 1.5টা কি? তো আমরা হয়তো সকলেই জানি যে একটা স্যালারি স্ট্রাকচারটা হচ্ছে যে মূল মজুরি, অর্থাৎ মূল মজুরি মানে বেসিক। বেসিক প্লাস হাউস রেন্ট, বাড়ি ভাড়া প্লাস মেডিকেল প্লাস গাড়ি ভাড়া প্লাস হচ্ছে খাবার ভাতা। এই পাঁচটা জিনিস হচ্ছে ইয়েতে থাকে, একটা আহ, একটা মানে স্যালারি স্ট্রাকচারের মধ্যেই থাকে। এটা নিয়ে সবাই ক্লিয়ার তো? এখন আমরা যে সর্বমোট মজুরিটা ঠিক রাখছি, রেখে মূল মজুরি প্লাস বাড়ি ভাড়া প্লাস 1850। 1850টা কিভাবে আসলো? আমরা সকলে জানি যে মেডিকেল ভাতা, গাড়ি ভাড়া এবং খাবার ভাতা, এই তিনটাই মিলে হচ্ছে 1850 টাকাটা। এতটুকু ক্লিয়ার? এখন যেটা আমরা অঙ্কের নিয়ম জানি যে সমান চিহ্নের এই পাশের অর্থাৎ সমান চিহ্নের এই পাশে কোনো অঙ্ক যদি অপর প্রান্তে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে যে চিহ্ন পরিবর্তন হয়ে আসে। তো 1850টা এখানে আসছে প্লাস হিসাবে, যদি সেটা আছে বাম পাশে, আমি সেটা সরি ডান পাশে আছে, সেটাকে যদি আমি বাম পাশে আনতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস চিহ্নটা এখানে মাইনাস চিহ্ন হয়ে গেল। অর্থাৎ সর্বমোট মজুরি বিয়োগ 1850 সমান মূল মজুরি প্লাস বাড়ি ভাড়া, এটা তার অবস্থানে রয়ে গেল। এতটুকু ক্লিয়ার কি? জি ভাইয়া, এই 1850টা আসলো কিভাবে, মানে মেডিকেল, গাড়ি ভাড়া, খাবার ভাতা মিলে? আচ্ছা, এটা হচ্ছে লতেই দেওয়া আছে যে মেডিকেল, তারপরে মেডিকেল ভাতা, খাবার, গাড়ি ভাড়া এবং খাবার ভাতা, এই তিনটা মিলে হবে 1850 টাকা। অর্থাৎ আহ, আমরা যদি ইয়েতে যাই, লাস্ট মিনিমাম ওয়েজ সার্কুলারে যাই, সেখানে আমরা জিনিসটা দেখতে পাবো। আচ্ছা ভাইয়া, কিছু মনে করেন না, আমি মাত্র জয়েন করেছি তো, এই জন্য হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে। না না না, সমস্যা নেই। তো এরপর আমরা যেটা করলাম, এই পাশের ফিগারটা আমরা এই পাশে আনছি, কিছুই করি না, জাস্ট এই পাশের ফিগারটা আমরা এই পাশে আনছি, এবং এই পাশের ফিগার যে অঙ্কের ফিগারটা এই পাশে আনছি, আর কিছুই করি না আমরা। আচ্ছা, আমাদের যে এই পঞ্চম লাইনটা একটু সবার কনফিউশন হতে পারে, পঞ্চম লাইনটা একটু সবার একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমি আমি এখানে ধরে নিলাম, এই যে ধরি মূল মজুরি সমান ক, বা আমরা অনেক সময় ধরি না যে মূল মজুরি সমান এক্স বা ওয়াই বা এটা একটা ফিগার ধরলাম, তাহলে আমরা ধরলাম যে মূল মজুরি সমান ক। এবং বাড়ি ভাড়া, আমরা কি জানি? বাড়ি ভাড়া আমরা সকলে জানি বেসিকের 50%, বেসিকের 50% হবে বাড়ি ভাড়া, এটা লতে দেওয়া আছে। তাহলে সেই হিসাবে বাড়ি ভাড়া যদি আমি ধরি, তাহলে সে হবে কি 0.5, অর্থাৎ 50% মিট হচ্ছে 1 এর অর্ধেক 0.5। সেই হিসাবে এই যে 0.5 কমানি মজুরির, অর্থাৎ বেসিকের 0.5 হবে তার বাড়ি ভাড়া, এবং বাকিটা তার ঠিকই থাকবে যে মূল মজুরি বিয়োগ হচ্ছে যে 1850, অর্থাৎ হচ্ছে যে ভাতাগুলো। এতটুকু ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, আমরা ক সমান ধরলাম, তার মান হচ্ছে 1, আর 0.5 তো আছে, তাহলে 1 এর হুম। সাথে যদি আমি 0.5 যোগ করি, 1.5 ইকুয়াল টু মূল মজুরি মাইনাস 1850, অর্থাৎ ভাতাগুলো। এটা হচ্ছে এটা অপরিবর্তিত, শুধু আমি বাম পাশে কাজ করছি। এখন কি করলাম, আমরা সবাই জানি যদি বাম পাশের সংখ্যা ডান পাশে আনতে হয়, চিহ্ন যা থাকে তার পরিবর্তন হয়, সেটা চৌকিক নিয়মের হুম সূত্র হুম। আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে কর সাথে 1.5টা গুণ হিসাব আছে, মাল্টিফাই হিসেবে আছে। তাহলে সেটা যদি আমি অপর প্রান্তে, অর্থাৎ ডান 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 প্রান্তে নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু সেটা কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে।
তাহলে 1.5 এখানে ভাগ হয়ে গেল। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? ক মানে আমরা কি ধরছিলাম? বেসিক। তাহলে বেসিক বের করার নিয়মটা কি? সর্বমোট মজুরি, অর্থাৎ সর্বমোট মজুরি মিনস হচ্ছে যে তার গ্রস স্যালারিটা বিয়োগ 1850 টাকা, অর্থাৎ তার যে ভাতাগুলো ছিল, মেডিকেল ভাতা, গাড়ি ভাড়া এবং খাবার ভাতা যেটা ছিল, ভাগ 1.5। এটা দিয়েই আমরা একটা ইজিলি কোন একটা শ্রমিকের বা আমার এখানে প্রতিষ্ঠানে যারা কাজ করে, যারা গেজেটেড গ্রেডের আওতায় আছে, তাদের বেসিকটা বের করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। এছাড়া হচ্ছে যে আমরা এইচআর এর বিষয়গুলো, এইচআর এর পার্সপেক্টিভ গুলো আমাদের আসলে চিন্তা মাথায় রাখতে হবে সবসময়। তো সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে আমরা একটু মাথায় রাখবো, প্রথমে যেমন হচ্ছে যে শিশু শ্রম পরিহার করা। শিশু শ্রম বলতে আসলে সচরাচর আমরা বুঝি 1 থেকে 18 বছরের বয়সকে অনেক সময় আমরা বলে থাকি। তো ল এর যে সংজ্ঞা বা বাংলাদেশ যে আমরা যাকে মাদার ল বলি, বাংলাদেশ শ্রম 2006 যেটাকে বলে থাকি, সেই অনুসারে হচ্ছে যে শিশু শ্রমের সংখ্যাটা হচ্ছে 1 থেকে যাদের বয়স 14 বছর, এবং যাদের বয়স হচ্ছে 14 থেকে 18 বছর তাদেরকে বেসিক্যালি হচ্ছে কিশোর বলা হয়। তো শিশু শ্রম অর্থাৎ যাদের বয়স 1 থেকে 14, তাদেরকে লতে বলা আছে তাদেরকে আসলে কোনোভাবেই কোনো কাজে নিযুক্ত করা যাবে না। ওই সময়টাতে তারা কেবল তাদের যে গ্রোথটা, তাদের এডুকেশনাল গ্রোথ বা ফিজিক্যাল গ্রোথ আমরা যাই বলি না কেন, তারা এইসবেই আসলে ওই সময়টাতে এগুলোর তাদের গ্রোথ হয়, ফিজিক্যাল গ্রোথ বা আমরা যেটা বলি বা এডুকেশনাল গ্রোথ। এই জন্য আসলে লতেও বলা আছে 1 থেকে 14 বছরের কাউকে নিয়োগ করা যাবে না। বাট 14 থেকে 18 বছর যার যে বয়সটা, সেটাকে বলা হয় কিশোর। ওই বয়সে কোম্পানিতে চাইলে কোন একটা শ্রমিককে নিয়োগ দেওয়া যাবে, কিন্তু যদি কোন একটা কিশোর শ্রমিককে 14 থেকে 18 বছরের কাউকে নিয়োগ দেওয়া হয়, তার যতক্ষণ না বয়স 18 হবে, কোম্পানি তার যেসব দায়িত্বগুলো, বিশেষ করে দায়িত্ব বলতে তার শিক্ষার দায়িত্বগুলো ছাড়াও অনেকগুলো আসলে বিধিনিষেধ সেখানে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে যে তাকে দৈনিক 5 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, তার তাকে কোনো রাত্রিকালীন কাজে, বিশেষ করে সন্ধ্যা 7টার পরে, সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো কাজে তাকে নিয়োগ করা যাবে না। এছাড়াও হচ্ছে তাকে কোনো যেগুলো হচ্ছে যে হ্যাজার্ডাস কাজ বা কোনো নিরাপত্তামূলক যে কাজগুলো, যেখানে হচ্ছে তার রিস্ক থাকে, ওই কাজগুলো তাকে নিয়োগ করা যাবে না। এবং হচ্ছে যতদিন না পর্যন্ত তার বয়স 18 হচ্ছে, তাকে কোম্পানির নিজস্ব খরচে তাকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। এবং এছাড়াও হচ্ছে যে তার শারীরিক গঠন যাতে সঠিক মতো হয়, তার যদি কোনো পুষ্টির অভাব থাকে, সেই পুষ্টির অভাবগুলো কোম্পানির পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যা করি, আমরা 18 বছরের নিচে কাউকে পক্ষে আমরা আসলে নিয়োগ করি না, যেহেতু এই বিষয়গুলো মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়। সেই জন্য হচ্ছে যে আমরা সর্বনিম্ন বয়স আসলে 18 পর্যন্ত আমরা আসলে নিয়ে থাকি। অর্থাৎ 18 পরে কাউকে যদি পাই, সেই ক্ষেত্রে আমরা কোন শ্রমিককে নিয়োগ করি। এছাড়াও হচ্ছে এই 18 বছর আসলে কিভাবে আমরা আসলে এই 18 বছর কোন একটা শ্রমিক 18 বছর হয়েছে কিনা আমরা চেক করব। সেই ক্ষেত্রে আমরা যে প্র্যাকটিস গুলো করে থাকি, যেমন তার এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে জন্ম নিবন্ধন, এইসবগুলো দেখে, প্লাস হচ্ছে ডক্টর, ফ্যাক্টরি ডক্টররা একটা ভেরিফিকেশন দিয়ে থাকে, এজ ভেরিফিকেশন, তার শারীরিক গঠন দেখে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে একটা সার্টিফিকেট দিয়ে থাকে। এইভাবে হচ্ছে আমরা শিশু কিনা সেটা আমরা আইডেন্টিফাই করি। তো এটাই হচ্ছে আসলে বেসিক্যালি শিশু শ্রম পরিহার করা। শিশু শ্রম থাকলে ফ্যাক্টরির কাছে অনেকগুলো, এই যে বললাম, অনেকগুলো রেস্ট্রিকশন, অনেকগুলো কাজ করা লাগে। সেই জন্য ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো আসলে শিশু শ্রমটাকে অ্যাভয়েড করে। তো সেকেন্ডলি যেটা আছে সেটা হচ্ছে ন্যূনতম মজুরি। তো ফ্যাক্টরি চাইলে ন্যূনতম মজুরি আসলে নিজেরা নির্ধারণ করতে পারে না। সরকার কর্তৃক বিভিন্ন সময়ে
সময়ে সময়ে আসলে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলোতে সেগুলোতে মিনিমাম ওয়েজেসটা নির্ধারণ করে দেয়। যেমন সেক্ষেত্রে যেটা হয়, গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে এক ধরনের মজুরি থাকে, স্টিল মিল যে ফ্যাক্টরিগুলো থাকে সেগুলোতে এক ধরনের মজুরি, অর্থাৎ সরকার কর্তৃক আসলে এগুলো নির্ধারণ করা থাকে। এবং এই যে মজুরিগুলো ওয়েজেস গুলো আসলে সেট আপ করা হয়, সেগুলো সেট আপ করা হয় বেসিক্যালি হচ্ছে তাদের ডেজিগনেশন ওয়াইজ, অর্থাৎ হেল্পার ক্যাটাগরিতে এক ধরনের, অপারেটর ক্যাটাগরিতে এক ধরনের হয়, জুনিয়র অপারেটর ক্যাটাগরিতে এক ধরনের হয়, সিনিয়র অপারেটর ক্যাটাগরিতে এক ধরনের হয়। এইভাবে ইলেকট্রিশিয়ানের বেতন এক ধরনের হয়। এইভাবে হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো আসলে সেট করে থাকে। আমি আপনাদের সুবিধার্থে লাস্ট মিনিমাম ওয়েজেস যেটা ছিল সেটা একটু আমি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এটাই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট 2018-এ সরকার আসলে পরে, যদিও এটা পরে রিভাইজ হয়েছিল, বাট এটা হচ্ছে মূলত কার্যকর হয়েছিল 2018 সালের যে 25শে যে নভেম্বর বাংলাদেশ সরকার সর্বশেষ যে মজুরিটা নির্ধারণ করছে সেইটারই একটা কপি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ সরকার সময়ে সময়ে এই মজুরিটা কিন্তু মানে একেবারে ফিক্সড না, সরকার বিভিন্ন সময়ে সময়ে এই জিনিসটা পরিবর্তন করে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে ডিজিগনেশন ওয়াইজ সরকার বিভিন্নভাবে এগুলাকে ব্রেকডাউন করে দিয়ে থাকে। যেমন ওদিন আমি বলছিলাম, একটা যখন আমাদের মজুরি নির্ধারণ থাকে সেই ক্ষেত্রে যেটা হয়, 5টা ভাগে আসলে মূলত মজুরিগুলো ভাগ করা থাকে। যেমন আমরা দেখছি এখানে হচ্ছে মাসিক মূল মজুরি, আমি একটু জুম করি আপনার দেখতে সুবিধা হবে। এখানে মাসিক যে মূল মজুরিটা বোঝানো হচ্ছে সেটা আমরা আসলে সকলে জানি, বেসিক হিসাবে জানি আর কি। তো বেসিকের আসলে বের করার একটা ক্যালকুলেশন রয়েছে, যেটাকে আমরা অনেক সময় বলি 1.5 নিয়ে আমি আমার কাছে একটা ক্যালকুলেশন আছে, আমি গ্রুপে একদিন শেয়ার করে দিব। সবাই আসলে হয়তো এটা একটা আসলে ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন আছে, সবাই দেখলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। সেকেন্ডলি যেটা থাকে সেটা হচ্ছে বাড়ি ভাড়া, বা আমরা যারা বলে থাকি হাউস রেন্ট। তো আপনার বেসিক যা হবে তার 50% আসলে হচ্ছে যে মূল মজুরি, সরি হাউস রেন্ট। আপনার এটা হচ্ছে লাস্ট 2018-এ 50% দেওয়া হয়েছে। 2018-এর আগে সেটা 40% ছিল। অর্থাৎ সরকার যখন ন্যূনতম মজুরিগুলো নির্ধারণ করে তখন এই জিনিসগুলোর একটা ব্রেকডাউন দিয়ে দেয়। তো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে চিকিৎসা ভাতা। 600 টাকা, এবং যাতায়াত ভাতা, ট্রান্সপোর্টেশন যে কস্ট সেটা হচ্ছে 350, এবং ফুড অ্যালাউন্সটা দেয় 900 টাকা। তো একটা কমন জিনিস হচ্ছে সবার ক্ষেত্রে যারা হচ্ছে যে সরকার কর্তৃক বিভিন্ন গ্রেডের ডেজিগনেশন গুলো থাকে, বিশেষ করে আমরা যারা বলে থাকি যে শ্রমিক লেভেলে যারা থাকে, তাদের ক্ষেত্রে এই 3টা জিনিস কমন থাকে। সেটা হচ্ছে চিকিৎসা ভাতা, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স, এবং হচ্ছে ফুড অ্যালাউন্স। এই 3টা জিনিস ফিক্সড থাকে, এবং বাকিটা হচ্ছে আসলে স্যালারির উপর ডিপেন্ড করে তাদের মূল মজুরি, বেসিক বা হাউস রেন্ট গুলো ডিফারেন্ট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সরকার সর্বশেষ যে গ্রেডটা করেছে, যেমন আমরা গ্রেড 1-এ দেখতেছি প্যাটার্ন মেকার থাকে, বেসিক্যালি গ্রেড 1-এ যে ইয়েগুলো দেখতেছি এগুলো হচ্ছে ডেজিগনেশন, যেমন প্যাটার্ন মাস্টার, চিফ কোয়ালিটি কন্ট্রোলার বা চিফ কোয়ালিটি মাস্টার, চিফ মেকানিক। তারপর গ্রেড 2-তে আছে হচ্ছে যে মেকানিক বা ইলেকট্রিশিয়ান, যেটা বেসিক্যালি হচ্ছে যে এই যে ধাপগুলো এটাকে তফসিল ক বলা হয়। তফসিল ক এবং খ অনেকটা মানে কাছাকাছি, বাট গ্রেডের সুবিধাটা আসলে এগুলো তফসিল ক এবং খ নির্ধারণ করছে আর কি। তো গ্রেড 2-তে আমরা দেখি মেকানিক, ইলেকট্রিশিয়ান, তারপরে কাটিং মাস্টার। গ্রেড 3-তে হচ্ছে যে সিনিয়র অপারেটর লেভেলে যারা আছেন, সিনিয়র অপারেটর যারা আছে তাদেরও এইভাবে হচ্ছে বেসিক প্লাস হচ্ছে হাউস রেন্ট, এগুলা এটা হচ্ছে মিনিমাম। আপনি যখন কোনো সিনিয়র অপারেটরকে নিয়োগ করবেন, মিনিমাম তাকে 9,845 টাকা স্যালারি তাকে এনশিওর করতে হবে। এবং এর চেয়ে যদি আপনি যদি বলেন যে এর চেয়ে আমি বেশি দিয়ে নিব, হ্যাঁ আপনি এর চেয়ে বেশি দিয়ে নিতে পারেন, বাট
কিন্তু যখন নিবেন সিনিয়র অপারেটর ক্যাটাগরি বা সিনিয়র কাটার বা সিনিয়র কোয়ালিটি, এখানে যে ডেজিগনেশন গুলো আছে, এখানে আপনি 9,845 টাকার নিচে কাউকে নেয়ার কোনো সুযোগ নেই। এবং আপনি যদি এর চেয়ে কমে নেন তাহলে হচ্ছে আপনি ল ভায়োলেশন করতেছেন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার বা বিভিন্ন অডিটের সময় আপনাকে এটার জন্য ভায়োলেশনের জন্য মানে এনসি নিতে হবে আর কি। সো সেই ক্ষেত্রে গ্রেড 4 আমরা দেখতেছি অপারেটর, কাটারম্যান, কোয়ালিটি ইন্সপেক্টর। তারপর এইভাবে হচ্ছে যে যেমন গ্রেড 3-তে, সরি গ্রেড 4-এ 18টা ডেজিগনেশন আছে, গ্রেড 5-এ দেখা যাচ্ছে 17টা ডেজিগনেশন আছে। এবং এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যখন গ্রেড গুলো চেঞ্জ হয় সেই ক্ষেত্রে হচ্ছে। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো উত্তম ভাই, আপনি কন্টিনিউ করেন, দু একটা আনমিউট করা দরকার হলে, মিউট করা দরকার হলে আমি করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ মাহমুদ ভাই। গ্রেড যখন আসলে চেঞ্জ হয় তখন স্যালারি স্ট্রাকচার গুলো চেঞ্জ হয়ে যায়। একটা জিনিস আমি আবারও বলছি, একটা জিনিস মাথায় রাখবেন, মেডিকেল ভাতা, চিকিৎসা ভাতা, সরি মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা এবং ফুড অ্যালাউন্স সেটা ফিক্সড থাকে। বাকি যে বেসিক এবং হাউস রেন্ট এগুলো চেঞ্জ হয়। তো গ্রেড 6 আমরা দেখতে পাচ্ছি 15টা ডেজিগনেশন রয়েছে। তো আপনারা যখন কোনো শ্রমিককে নিয়োগ করবেন, তাদের দক্ষতা প্লাস অভিজ্ঞতা এগুলোর উপর ডিপেন্ড করে যখন আপনারা নিবেন, সেই গ্রেড ওয়াইজ আপনারা তখন এই ল এর রেফারেন্স নিয়ে আপনারা করে ফেলতে পারেন, সেগ্রিগেশন করে ফেলতে পারেন। তো এটাই আপনাদেরকে তখন এই জিনিসটা সাপোর্ট দিবে। তো মূল মজুরি বিষয়টা নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? সরি, মিনিমাম ওয়েজেস নিয়ে। আচ্ছা উত্তম ভাই, আমার একটা জানার বিষয় আছে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন উত্তম ভাই? জি, শুনতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে যে একটা বিষয় হলো, যেটা হলো যে এই ওয়েজেস, মিনিমাম ওয়েজেস যে গেজেট, এটা ইন্ডাস্ট্রি হলো গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে। আমি যখন যে ইন্ডাস্ট্রিতে কাজ করব সেই ইন্ডাস্ট্রির যেটা আছে সেটা নিয়ে আমি হলো ইমপ্লিমেন্ট করব। এটা তো আপনার ইয়া থেকে ক্লিয়ার, সেশন থেকে ক্লিয়ার। এখন একটা বিষয় যেটা আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে এই যে ধরেন 3 নাম্বার গ্রেডে মিনিমাম স্যালারি হলো 9,845 টাকা, আমি এর উপরে নিচে দিতে পারবো না, উপরে যে কোনো অ্যামাউন্ট দেবো। এখন উপরে যে কোনো অ্যামাউন্ট যদি দিতে চাই, সেই ক্ষেত্রে মনে করেন আমি এর সাথে 1,000 টাকা স্যালারি বাড়াবো, সেক্ষেত্রে ফিক্সড আপনি যেটা বলতেছেন যে 600, 350, 900, মানে 1,850 টাকা আছে এইখানে। এখন বাকি টাকাটা কি আমি বেসিক কমায়া, মানে আমি 5,330 টাকার নিচে আমি বেসিক দিলাম না, কিন্তু আমি বেসিকটা একটু কমই রাখলাম, এর উপরে রাখলাম, কিন্তু বেসিক কম রাখলাম, বেসিকের 50% হাউস রেন্ট রাখলাম, তারপরে দেখা গেল আমার আরো কিছু টাকা বাঁচলো, সেটা আমি আদার অ্যালাউন্স বলে দিয়ে রাখলাম। এরকম কি করার কোনো অপশন আছে? বেসিক্যালি হচ্ছে যে যদি আপনি ল ফলো করেন। কোশ্চেনটা জি জি, আমি বুঝতে পেরেছি। মানে আমি যদি বেসিক বাড়াই, তাহলে তো ধরেন আমার অন্যান্য বেনিফিটসও বেড়ে যাচ্ছে, কোম্পানি কস্ট বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মিনিমাম ওয়েজেস ভায়োলেশন করব না, বাট তার স্যালারি যেহেতু মিনিমাম ওয়েজেস এর চাইতে অনেক বেশি, সো আমি বেসিক কম রাখবো, তাহলে তার 50% হাউস রেন্ট দেবো, ফিক্সড অ্যালাউন্স যা আছে সবই দেবো। এরপরেও দেখা গেল যে তার স্যালারিতে আমার 5,000 টাকা আরো আছে, সেটা আমি আদার অ্যালাউন্স নাম দিয়ে আমি দিয়ে দিলাম। এরকম কিছু করার অপশন আছে কিনা? এই প্র্যাকটিসটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। সেই ক্ষেত্রে যদি আপনি ব্রেকডাউনে যেতে যান, প্রথমত হচ্ছে যে বিষয়টা করা যাবে যদি আপনি যে শ্রমিককে নিয়োগ দিচ্ছেন সে যদি এগ্রি থাকে। কারণ তাকে প্রথমত হচ্ছে এই বিষয়টা তাকে জানাতে হবে যে আপনার বেসিক এত টাকা হবে, হাউস রেন্ট এত টাকা হবে, আর বাড়ি ভাড়া বা অন্যান্য যে মেডিকেল বা যাতায়াত ভাতা এগুলো তো ফিক্সডই। তো বাকি টাকা যেটা থাকে 2,000 টাকা বা 5,000 টাকা বা 1,000 টাকা, সেটা আপনাকে আদার অ্যালাউন্স হিসেবে দিব। যদি আপনার শ্রমিক সেই ক্ষেত্রে এগ্রি থাকে সেই ক্ষেত্রে করা যাবে। এবং এবং যখন আপনি তাকে অ্যাপয়েন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারে জিনিসটা আসলে উল্লেখ করে দিতে হবে। আর শ্রমিক যদি সেই ক্ষেত্রে এগ্রি না থাকে বা শ্রমিককে না জানিয়ে আসলে বিষয়টা মানে করা যাবে না। কেন করা যাবে না? সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথমত হচ্ছে শ্রমিক আগ্রহী, এটা আপনার প্রপোজালে এগ্রি আছে কিনা। সেকেন্ডলি হচ্ছে এই যে আমরা 1,000 টাকা আদার্স অ্যালাউন্স দিচ্ছি, তার কারণ হচ্ছে তার
বেসিকটা কমে যাচ্ছে বা হাউস রেন্টটা কমে যাচ্ছে, তো যার কারণে তার ইয়ারলি বোনাস অ্যাজ ওয়েল এস ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে আপনার যদি পিএফ থেকে পিএফ এইসব বিষয়ে বা ছুটির টাকা ইয়েলের আনলিমিটেড একটা ইফেক্ট থাকবে আর কি। আপনি করতে পারবেন যদি শ্রমিক সেক্ষেত্রে আপনার সাথে এগ্রি থাকে। ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো থার্ড যেটা ছিল, থার্ড যেটা হচ্ছে ওভারটাইম ভাতা। তো আমরা যেহেতু ফ্যাক্টরি আসলে রান করি, আমি একটা জিনিস বলে রাখি, আমরা যে ন্যূনতম মজুরিটা দিচ্ছি, ন্যূনতম মজুরিটা হচ্ছে আসলে বেসিক্যালি হচ্ছে 8 ঘন্টার জন্য। আমি আবারও বলছি, মিনিমাম ওয়েজেস যেটা দিচ্ছি সেটা হচ্ছে তার 8 ঘন্টা কাজের জন্য। তো 8 ঘন্টা কাজের বাইরে যদি কেউ ওভারটাইম করে থাকে বা অতিরিক্ত সময় থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত একটা মজুরি দিতে হবে, যেটাকে আমরা সকলে বলি ওভারটাইম হিসেবে কাউন্ট করে আর কি। তো এই যে ওভারটাইমটা বের করার একটা ক্যালকুলেশনও মানে লতে রয়েছে। তো বিষয়টা হচ্ছে এরকম, কেউ আপনার অফিস হলো 8টা থেকে 5টা পর্যন্ত, মাঝখানে 1 ঘন্টা একটা ব্রেক থাকবে। আমি আর একটু বলে রাখি, 1 ঘন্টা যে ব্রেকটা দিবেন সেটা কখনোই আপনার ওয়ার্কিং আওয়ারের সাথে কাউন্টেবল হবে না। এবং আপনি হচ্ছে যে সময়টা ব্রেক দিচ্ছেন সেই সময়টা আপনি শ্রমিকের যে ম্যাক্সিমাম যে কাজটা করবে তার থেকে 1 ঘন্টা কেটে রাখতে পারবেন। লেটস সে আমরা যদি 8টা থেকে 5টা বলি, সেখানে কিন্তু 9 ঘন্টা হয়, কিন্তু আমরা পে করি 8 ঘন্টার জন্য। অর্থাৎ 1 ঘন্টা তার লাঞ্চ ব্রেক বা 1 ঘন্টাকে আমরা যদি একটু ব্রেকডাউন করি, 15 মিনিট টিফিন টাইম বা 45 মিনিট লাঞ্চ আওয়ার, তো সেই ক্ষেত্রে আমরা ওই সময়টা কেটে নিতে পারবো। এবং 5টার পরে যদি কেউ কাজ করে, লেটস সে এটা 6টা 7টা বা 8টা পর্যন্ত যদি কাজ করে, তাকে আমরা ওভারটাইম হিসেবেই কাউন্ট করে থাকি। তো ওভারটাইম ক্যালকুলেশন একটা ক্যালকুলেশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে আপনার যে বেসিককে 208 দিয়ে ভাগ দিতে হবে এবং তাকে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ওভারটাইম মানে হচ্ছে অতিরিক্ত সময় করলে আপনাকে দ্বিগুণ টাকা পে করতে হবে। তো আমি একটা এক্সেলে আমি বিষয়টা একটু ক্লিয়ার করছি, একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা যদি কারো ওভারটাইম বের করার সাথে ক্যালকুলেশন কিরকম হবে, আমরা যদি মনে করি কারো বেতন হচ্ছে লেটস সে 10,000 টাকা, সেখান থেকে হচ্ছে যে আমরা চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং ফুড অ্যালাউন্স 1850 টাকা আমরা বিয়োগ দিব। তাহলে সেই ক্ষেত্রে তার এই যে 8,150 টাকা, এই দুইটা টাকাই হচ্ছে এই টাকাটাই হচ্ছে তার বাড়ি ভাড়া এবং হচ্ছে বেসিক। এখান থেকে আমার বেসিকটা বের করতে হবে। তাহলে বেসিক বের করার নিয়ম হচ্ছে, বেসিক আমার হাউস রেন্টটা বের করছি, আপনি একটু খেয়াল করবেন। বেসিকটা বের করার নিয়ম হচ্ছে যে টোটাল টাকাটা, অর্থাৎ 8,150 টাকা ডিভাইডেড বাই 1.5, যেটা আমরা সূত্র বলছিলাম। এই যে টাকাটা 5,433 টাকা, আর সেটাকে যদি আমরা রাউন্ড ফিগার করি, অর্থাৎ এটা হয় তার বেসিক। আমি একটু পরে যদি আমরা এখন হাউস রেন্ট বের করব। হাউস রেন্টটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, অর্থাৎ যে বেসিকটা থাকবে, এই যে বেসিকের 50%, অর্থাৎ বেসিক ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2717 টাকা হচ্ছে তার হাউস রেন্ট, 5,300 টাকা 5,433 টাকা হচ্ছে তার বেসিক এবং 1,850 টাকা হচ্ছে তার অ্যালাউন্স। এখন আমরা কিভাবে ওটি রেটটা বের করব, অর্থাৎ ওভারটাইম রেটটা হবে তার বেসিক ডিভাইডেড বাই 208, অর্থাৎ বেসিককে আমরা 208 দিয়ে ভাগ করতে হবে আমাদের, এবং সে ওভারটাইম করলে তার দ্বিগুণ হারে পাবে ইন্টু 2, অর্থাৎ এই যে 52.24 টাকা, সেটা হচ্ছে তার 1 আওয়ার ওটি রেট। এই যে ক্যালকুলেশনটা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আদিল ভাই? ভাইয়া 208টা কোত্থেকে আসলো? 208? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন।
208টা হচ্ছে আমরা 1 মান্থ ক্যালেন্ডার ইয়ারে উইকলি হলিডে বাদ দিয়ে আমরা 26 দিন কাজ করে থাকি অন অ্যাভারেজ 26 দিন কাজ করে থাকি এবং ডেইলি আমরা 8 ঘন্টা কাজ করি, তাহলে 26 ইন্টু যদি আমরা 8 দিই 208 হবে। বুঝতে পেরেছেন আপু? 26 ইন্টু কি ভাই, আমার আসলে নেট প্রবলেম করছে, আমি বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? 26 ইন্টু 8, দৈনিক আমরা 8 ঘন্টা কাজ করি। আচ্ছা তাহলে আচ্ছা 26 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 208 বের হবে। আচ্ছা, এই 208 কে আমাদের মাসিক ঘন্টা, তাই তো? না, হ্যাঁ মাসিক ঘন্টা, রাইট। মাসিক 208 হচ্ছে আমার মাসিক ঘন্টা, মান্থলি 208 ঘন্টা আমরা কাজ করি। আচ্ছা, রাইট। ওইটাকে আমি 2 দিয়ে পার ঘন্টা বের করছি, ওইটাকে আমি 2 দিয়ে গুণ করছি, তাই? জি, ওভারটাইম হচ্ছে সবসময় ডাবল হবে। আচ্ছা, আমি আরেকবার একটু ডিস্টার্ব করি, যেটা হচ্ছে যে অনেকেই হ্যান্ড রেজ করছেন, ওই স্ক্রিন শেয়ার করা থাকলে বা উত্তম ভাইয়ের ওখানে হয়তো বা স্ক্রিনটা দেখা যাচ্ছে, যার কারণে অনেক সময় হ্যান্ড রেজ গুলো বোঝা যায় না। সো আপনারা একটু হ্যান্ড রেজের পাশাপাশি যদি দেখেন যে রেসপন্স করছি না, তাহলে একটু আপনারা একটু আনমিউট করে একটু কথা বলবেন। আরে বাশিরা আপুকে দেখছি। হাই বাশিরা আপু, কেমন আছেন আপনি? আচ্ছা, উনি মেসেঞ্জারে লিখেছে যে টোটাল ডিভাইডেড বাই 1.5। আমার মনে হয় যে এইটা মনে না, হয় কর্পোরেট এটা মাহমুদ ভাই, এটাতে একটু ইয়ে আছে, রাইট? সরি আপু, হ্যালো ভাইয়া, কাইন্ডলি একটু চ্যাট বক্সটা চেক করেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা আমি আবার বলছি, দিতে হবে না উত্তম ভাই, দিতে হবে না। উনি শুনতে পাচ্ছে, উনি যেটা হলো ট্রাভেল করছে, মনে হয় অফিস থেকে ফিরছে, নয়েজ হচ্ছে। তো হ্যাঁ, আপনি বেসিক নিয়ে যেটা বলছিলেন 1.5 নিয়ে, ওটা নিয়ে একটু কন্টিনিউ করেন। আচ্ছা, 1.5টা হচ্ছে আসলে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো আমি হচ্ছে যে আমার কাছে এটা আসলে পুরোটাই করা আছে, এখন আমার হাতে কাছে নেই। তো আমি হচ্ছে ইয়েতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব, সবাই একটু যদি দেখেন সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যে বিষয়টা বুঝতে পারবেন। এটা একটা আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর কি, যেটাতে আমরা আসলে সংক্ষিপ্ত আকারে যদি বলি, বেসিক প্লাস হচ্ছে যে হাউস রেন্ট, অর্থাৎ বেসিককে আমরা 1 কাউন্ট করি এবং হাউস রেন্টকে আমরা আসলে 0.5 কাউন্ট করি। সেই হিসেবে এটা আসলে 1.5 এ আসে। আরেকটা ক্যালকুলেশন হয়, আমরা এই জিনিসটা আসলে মাথায় রাখতে পারি, যেমন গভর্নমেন্ট আসলে নির্ধারণ করে দিয়েছে যে হাউস রেন্টটা অবশ্যই 50%। তো যদি হাউস রেন্টটা 50% হয়, সবসময় মনে রাখবেন বেসিক মিনস হচ্ছে যে বেসিককে আমরা 1 কাউন্ট করতে পারি এবং এই যে 50%টাকে আমরা 0.5 কাউন্ট করতে পারি আর কি। তো সেই ক্ষেত্রে যদি আমরা টোটাল যোগ করি তাহলে 1.5 হয়। এখন আগে গভর্নমেন্টের সাইড থেকে ছিল 40%। তো যখন 40% ছিল তখন আসলে তখন আমরা 1.4 কাউন্ট করতাম, অর্থাৎ হাউস রেন্ট 40% মিনস হচ্ছে যে 1 হচ্ছে বেসিক এবং হাউস রেন্ট তখন আমরা 0.4 কাউন্ট করতাম আর কি। তো সেই ক্ষেত্রে আমরা তখন বলতাম যে 1.4। তো 1.4 বা 1.5টা কেন আসছে? 1.5 বা 1.4 আসছে বেসিককে বের করার জন্য। বেসিকের ক্যালকুলেশন করতে গেলে যে আমরা আগেই বলছি যে টোটাল যে স্যালারি সেটার থেকে হচ্ছে যে যেসব অ্যালাউন্স গুলো আছে সেগুলো বাদ যাবে, বিয়োগ যাবে, যে ফিগারটা বের হবে সেটাকে 1.5 দিয়ে ভাগ করলে তার বেসিকটা বের হবে। যেমন 2018 আগে যখন আমরা ক্যালকুলেট করতাম তখন কিন্তু 1.4 হিসাব করতাম আর কি। আর গাণিতিক যে ম্যাথমেটিক্যাল যে ইয়েটা ক্যালকুলেশনটা আছে, এটা আমি আপনাদের জ্ঞাতার্থে হচ্ছে যে গ্রুপে দিব। তো আই থিঙ্ক সবাই এটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, কারো আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমরা পরের ইয়েতে চলে যাব। জি ভাই, যেতে পারি। একদম ক্লিয়ার উত্তম ভাই, প্লিজ গো অ্যাহেড। আচ্ছা, এখন হচ্ছে থার্ডলি হচ্ছে কোন একটা শ্রমিককে নিতে হলে অবশ্যই তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এনশিওর করে আপনি ফ্যাক্টরিতে তাকে কাজে দিতে পারবেন। উইথাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার উই ক্যানট অ্যালো এনিওয়ান ফর ওয়ার্ক। আমাদের সকলকে আসলে
নিয়োগপত্র এবং পরিচয়পত্র, বোথ অ্যাপয়েন্টমেন্ট লেটার এন্ড আইডি কার্ড এনশিওর করতে হবে ফার্স্ট কাজে দেওয়ার আগে। তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের স্যাম্পল কপি হয়তো আমি আপনাদেরকে দেখাবো যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে বেসিক্যালি কি কি থাকে। তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে আসলে একটা শ্রমিকের জন্য তার একটা দলিল যেটা তার কাছে থাকবে, যেখানে হচ্ছে তার স্যালারি ব্রেকডাউন, তার আইডি, তার এভরিথিং হচ্ছে যে ওখানে ইনক্লুডেড থাকে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে একটা ওয়ার্কার তার চাকরি জীবনে, একটা কোম্পানিতে তার চাকরি জীবনে একবারে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবে। তো আমি নেই, গ্রেডিং সিস্টেম নেই সরকার কাছ থেকে। এছাড়া হচ্ছে যে নিয়োগের সময় এবং সে কতদিন শিক্ষানবিশ থাকবে। তো ল অনুসারে বেসিক্যালি এখন হচ্ছে 3 মাস একটা শিক্ষানবিশ থাকে, এবং যদি 3 মাসে তার কাজের সন্তুষ্ট না হয় ম্যানেজমেন্ট বা সেক্ষেত্রে হচ্ছে যে আরো 3 মাস তার কাজটা বর্ধিত বাড়ানো যাবে আর কি। তো এছাড়াও হচ্ছে বেতনের যে ব্রেকডাউন গুলো থাকে আর কি, তার বেসিক কত হবে, হাউস রেন্ট কত হবে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা বা খাদ্য ভাতা, এগুলো একটা ব্রেকডাউন সহ দিয়ে দিতে হবে। এবং হচ্ছে যে কোম্পানির অন্যান্য যে সুবিধাগুলো যেমন ইয়ারলি বোনাস, তারপর হচ্ছে যে তার ইয়ারলি বোনাস সে কিভাবে পাবে, বা ছুটি ছাড়া তা কিভাবে পাবে, গ্র্যাচুইটি যদি কোম্পানি থাকে গ্র্যাচুইটি কিভাবে পাবে, তার কর্মঘণ্টা কতক্ষণ হবে এবং কর্মঘণ্টা বা তার শিফটিংটা কতক্ষণ হবে। এছাড়াও তার ওটি থাকলে ওটির রেটের ক্যালকুলেশনটাও দিতে হবে, এবং হচ্ছে বেতন কতদিনের মধ্যে দেওয়া হবে, তারপরে তার ইনক্রিমেন্ট, এরপর হচ্ছে তার যে ল কর্তৃক যে বাংলাদেশ শ্রম আইন কর্তৃক যেসব ছুটিগুলো আছে, এবং তাকে আইডি কার্ড, তারপরে হাজিরা বোনাস। এছাড়াও হচ্ছে সে যদি কোম্পানি থেকে রেজিগনেশন বা টার্মিনেশন করা হয় সেক্ষেত্রে কি প্রসিজারটা হবে। এছাড়া হচ্ছে কোম্পানি কিছু প্রসিজার গুলো থাকে আর কি, যে কোম্পানিতে লেটে আসা যাবে না, তারপরে হচ্ছে বিনা অনুমতি ছুটি নেওয়া যাবে না, এবং অন্যান্য আরো কিছু শর্তাবলী এখানে দিয়ে দেয়। এইসবগুলো দিয়ে আসলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা শ্রমিককে দেওয়া হয়। আচ্ছা উত্তম ভাই, এখানে কি এইটা কোনো কি স্পেসিফিক ফরম্যাট লতে দেওয়া আছে, বা আমাদের লেবার লতে যে আপনি যে দিচ্ছেন যে ওটি ক্যালকুলেশন, তারপরে ছুটির গুলো, এই যে স্টেপ বাই স্টেপ যে দিলেন, এটা কি কালচার? লতে স্পেসিফিকলি কোনো আসলে ওইরকম নেই, ফরম্যাট দেওয়া নেই। তো এটা বেসিক্যালি হচ্ছে এক কোম্পানিতে এক ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলে দিয়ে থাকে। তবে আমরা যদি ওভারঅল বলি, আমার হচ্ছে যে এটা সহ তো আসলে 5টা কোম্পানির জব করছি, তো দেখা যায় আসলে সবগুলো কাছাকাছি আর কি। মানে এটা কোনো স্পেসিফিক না, অ্যাজ পার মানে কোম্পানি কালচার অনুযায়ী ডেভেলপ করে থাকে, তাই তো? কোম্পানি ডেভেলপ করে, তবে কিছু জিনিস আসলে কমন থাকে, যেমন হচ্ছে যে সে কি কি সুবিধাগুলো পাবে। বেসিক্যালি হচ্ছে যে তার স্যালারি স্ট্রাকচার, ছুটির স্ট্রাকচার, তারপরে হচ্ছে আপনি যদি গ্র্যাচুইটি দেন, যেমন আমার কোম্পানি গ্র্যাচুইটি দেয় না, তো যার কারণে হচ্ছে গ্র্যাচুইটি সুবিধা এখানে নেই। আমার কোম্পানি যদি যেসব কোম্পানিতে পিএফ সুবিধাগুলো আছে, যেমন আমার কোম্পানিতে পিএফ সুবিধাটা আমরা লিখি নেই। তো আপনি যে সুবিধাগুলো দিয়ে থাকেন সেগুলো অবশ্যই আপনাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। এছাড়া মোরাললেস হচ্ছে যে কাছাকাছি সবগুলো। একটা জিনিস দেখতে পেলাম যে আপনার ওই যে 208 মানে ওভারটাইম ক্যালকুলেশনটা আপনি খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন, এটা আর কি, এটা খুব ভালো লাগলো, ওই জন্য জিজ্ঞেস করছি যে এটা ওইভাবে দেওয়া আছে। এটা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে দিয়ে দিলে কি হয়, শ্রমিকরা বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার্ড থাকে। যেমন আমরা যদি ছুটির কথা বলি, তাহলে হচ্ছে যে ছুটি হচ্ছে যে আমরা যদি 10 দিন, 14 দিন বা 11 দিন উৎসব ছুটিগুলো দিচ্ছি, তাহলে এগুলো দেওয়া থাকলে তারও জানতে পারে যে আমার তাহলে হচ্ছে যে আমি 14 দিনে হচ্ছে যে আমার ক্যাজুয়াল লিভ কাটাতে পারবো বা নিয়মিত ছুটি, বা আমি যদি সিক হই 14 দিন আমি যে আমি পীড়াজনিত ছুটি কাটাতে পারবো, বা মাতৃত্বকালীন ছুটি আমি 112 দিন কাটতে পারবো, সেক্ষেত্রে আমাকে 6 মাস কাজ করতে হবে। এইসব বিষয়গুলো লেখা থাকলে সুবিধা হয় কি, তারা এইসব বিষয়ে জানলো এবং নিজেরও এইসব বিষয়ে অ্যাওয়ার হলো আর কি। উত্তম ভাই, এখানে তাহলে বিষয় যেটা ধরেন, এই যে লেবার রুলস এর যে দুইটা, যেমন আইডি কার্ডের একটা ফরম্যাট দিয়ে দেওয়া আছে, বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলে দিছে যে এই ধরনের ইনফরমেশন গুলো উল্লেখ থাকতে হবে, সেই ক্ষেত্রে কি লেবার রুলসে যে আইডি কার্ড অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য যে ম্যান্ডেটরি যে ইনফরমেশন গুলো রাখতে বলছে, এগুলো কি রাখাটা বাধ্যতামূলক?
জি, রুলসে যে বিষয়গুলো বলা আছে অর্থাৎ যেসব অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকতে হবে ওই বিষয়গুলো আসলে থাকাটা বাধ্যতামূলক। আচ্ছা, তাইলে ধরেন এই যে আইডি কার্ড, যেটা আইডি কার্ডে তো বলা আছে যে আপনার ওই যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে, এরকম কিছু কিছু বলা আছে, তো ওইটাও তো তাহলে বাধ্যতামূলক? না, আইডি কার্ডের বিষয়টা হচ্ছে কি আমরা হয়তো মানে ইন জেনারেল হয়তো এত কিছু যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলে আনার সম্ভব হয় না, যার কারণে হচ্ছে আমরা বলে দিই যে আপনাকে একটা ইলেকট্রনিক কার্ড দেওয়া হবে। তো ওই কার্ডের হচ্ছে ন্যাশনাল আইডি সহ তারপরে হচ্ছে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ওই বিষয়গুলো আমরা কভার করে ফেলি। তো ওইটা কি ওই লেবার রুলসে যেভাবে ডিজাইন করে দেওয়া আছে ওইভাবেই ল্যান্ডস্কেপে ওরকম করেই ডিজাইন করে দিতে হবে? না, ল্যান্ডস্কেপে দিতে হবে এরকম কোনো আসলে বাধ্যবাধকতা নাই। আমরা যেটা করি হচ্ছে যে আমাদের সফটওয়্যারে আসলে একটা আমরা ডিজাইন আসলে ইয়ে করছি, আমাদের অটোমেটেড একটা আইডি কার্ডের ফরমেশন আমরা দাঁড় করাইছি। তো আমরা যখন আইডি কার্ড সহ সকল ইনফরমেশন গুলো দিব অটোমেটিক্যালি হচ্ছে সফটওয়্যার থেকে বিষয়টা চলে আসে, এবং সেটা যে ল্যান্ডস্কেপ হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বাট ওই ইনফরমেশন গুলো থাকতে হবে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। উত্তম ভাই, এখানে আমি একটু যেটা মনে হয় যে আগেকার দিনে তো আমরা ওই ল্যান্ডস্কেপে করে একটা বইয়ের মতো করে দিতাম, এখন তো আসলে ওইটা উঠে গেছে, এখন আমরা একটা ইলেকট্রনিক কার্ডই দিয়ে দিচ্ছি প্রায় জায়গায় দেখা যাচ্ছে। আগে যেমন আমরা রেকর্ড করতাম যে আসলো, সে একটা খাতায় লিখলো কয়টা বাজে ঢুকলো কয়টা বাজে বের হলো, তাই না? এখন তো ওগুলো ওই ডিজিটালাইজড হয়ে গেছে, ওই কারণে মনে হয় এগুলো চেঞ্জ হয়ে আসছে আর কি, এগুলার অডিট মনে হয় অত স্পেসিফিকলি ধরে না। না, আইডি কার্ড নিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আইডি কার্ড শুড বি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজে এনশিওর করতে হবে, এবং হচ্ছে যে লতে যে স্পেসিফিক ভাবে দেওয়া আছে যে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এছাড়াও হচ্ছে যে তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তারপর এনআইডি নাম্বার, এইসব বিষয়গুলো আসলে আপনাকে এনশিওর করতে হবে। ভাই আমি একটু বলতে পারি? ভাই আমাদের যে অফিসে যেটা হচ্ছে, আমাদের আসলে ইন্সপেকশন হয়েছিল এর আগে। তো ওনারা আমাদেরকে এইটাই একটা পয়েন্ট ওনারা ফাইন্ডিংস এ নিয়েছিল যে আমাদের আইডি কার্ডটা আসলে লেভেল অনুযায়ী ফরম্যাট দেওয়া ছিল না। তো সেক্ষেত্রে আমাদের এখন যেটা করা হয়েছে স্ট্যান্ডার্ড অনুযায়ী একদম লেভেল লোতে যেভাবে বলা আছে, ফ্রন্ট পেজে যে সমস্ত ইনফরমেশন আছে সেটা দেয়া, এবং পিছনে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, স্থায়ী ঠিকানা, এবং হচ্ছে ইমার্জেন্সি যে কন্ট্যাক্টটা থাকে, হ্যাঁ ব্লাড গ্রুপটা, হ্যাঁ সবকিছু দিয়ে একটা ফরম্যাট আমরা রেডি করে ওটা দিচ্ছি এখন। তো এবং আমরা অনেকে ভাবি যে লেবার ল ফলো করলে শুধু ওয়ার্কার্স এর ক্ষেত্রে এটা ফলো হবে, এটা আসলে অল এমপ্লয়ের ক্ষেত্রে এটা নিয়ম, এটা মানতে হবে। জি জি, এটা আসলে অনেক সময় আমরা হয়তো ভেবে থাকি যে লেবার লটা শুধু যে শ্রমিকের জন্য, বেসিকলি শুধু যে শ্রমিকের জন্য সেটাও না, হয়তো অনেক সময় আমাদের স্কোপ থাকে যে আসলে এটা স্টাফদের ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা বলে আসলে আমরা একটু পার পেয়ে যাই, কারণ হচ্ছে লতে আসলে কিছু ফাঁক ফোকর রয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা হয়তো ওই ফাঁক ফোকর গুলো ইউজ করছি আর কি। আসলে এটা তো লেবার ল, এটা তো একটা নাম, সো এটা এমপ্লয়মেন্ট ল হতে পারতো। যদি এমপ্লয়মেন্ট ল এটার নাম দিয়ে দিত তাহলে তো আর আমরা চিন্তা করতাম না যে এটা শুধু ওয়ার্কার বেসড, মানে আমরা আসলে চিন্তাধারাটা ওই জায়গায় আটকে গেছে। আচ্ছা সুমাইয়া আপু, যেটা হচ্ছে তাহলে কি আপনারা জি ভাইয়া, ডিজাইনটাও কি সেম রেখেছেন, মানে এই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এটাও কি ল্যান্ডস্কেপে? না না ল্যান্ডস্কেপ করি নাই আমরা, হচ্ছে যে ফ্রন্ট ইনফরমেশন পেজে যে করে ইনফরমেশন গুলো আছে দেয়া, ঠিক ওই ইনফরমেশন গুলো আমরা ইনক্লুড করে দিয়েছি। ওকে, আর ব্যাকে যে ইনফরমেশন গুলো দেয়া আছে, মানে পরের পৃষ্ঠায় যেটা বলা আছে লেবার লতে, তো ইনফরমেশন গুলো লাইক মেয়াদ একটা আছে, মেয়াদ আছে যে কত বছর পর্যন্ত এটার মেয়াদ আমরা একটা ফিক্সড করে 3 বছর বা 4 বছর একটা এমপ্লয় মেয়াদও দিয়েছে প্রত্যেকটা আইডি কার্ডে। সেই ক্ষেত্রে আপু একটা কাজ করতে পারেন, আমরা যেটা জি প্র্যাকটিস করি আর কি, যে জি বেসিক্যালি সেটাও আসলে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, আমরা আসলে 25 বছর একটা ইয়ে দিয়ে থাকি আর কি, যে কারো যদি 25 বছর জব করে 25 বছর পর অটোমেটিক্যালি সে অবসরে চলে যাবে। যেমন 3 বছর পরে হলে কি হবে, 3 বছর পরে আবার আপনার আইডি কার্ডটা চেঞ্জ করতে হচ্ছে, তো অনেক সময় সেটা সম্ভব নাও হতে পারে। জি জি। এখানে আবার ব্যাপার আছে, তো তার তো আবার বছরের পর বছর ইয়েতে তো ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রমোশনের একটা ব্যাপার থাকে, সেটার জন্য আমরা স্ট্যান্ডার্ডটা 3 বছর আসলে করি। এটা 5 বছরও করা যায়, এটা মেয়াদটা আসলে অতটা গুরুত্ব না, 5 বছর করে দিলে আমার মনে হয় যে না ঠিক আছে।
হ্যাঁ, এটা একটা অবশ্যই স্ট্যান্ডার্ড। প্রমোশন দিলে আপনার তো অবশ্যই আইডি কার্ডটা চেঞ্জ করতে হবে। হুম। ভাইয়া আমি কিছু বলতে চাচ্ছিলাম, জি কিছু বলতে পারবো? জি জি আহ, শিওর। যে আমি হাসনাত বলতেছিলাম। আমি যে প্রিভিয়াস কোম্পানি ছিলাম কাজী ফার্মসে, ওইখানে আমাদের একটা যে পজিটিভ ছিল, আমাদের সিস্টার্স কনসার্ন ছিল অনেকগুলা। তো প্রতিটা আমরা আইডি কার্ডে তাদের সিস্টার কনসার্ন কোন লোকেশনে আছে সেটা আইডেন্টিফাই করে দিতাম, বা সেটা আমরা ওখানে লিখে দিতাম। তো এটা লিখার বিষয় নিয়েও একটু সমস্যা পড়তে হয়, তা আমাদের ফরম্যাটের মধ্যে কিন্তু এটা কিন্তু নাই। পরে আমাদের ড্রাফট থেকে ফোন থেকে বলা হয় যে না এটা লেখা যাবে না, পরে চেঞ্জ করার জন্য। পরে আমরা চেঞ্জ করে দিই। লোকেশনটা মানে সে কোন লোকেশনে বা কোন সিস্টার কনসার্নটা আছে সেটা আমরা লিখতে চাচ্ছিলাম বা লিখছিলাম, আর পরে সেটা কন্টিনিউ হয়নি আর কি। এটা জি জি হাতে লিখেছিলেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। মানে ওইটা কি অ্যালাউ করেনি এই টাইপের কিছু? না, আমাদের লেবার লয়াতে যে আপনার আইডি কার্ডের যে ফরম্যাটটা আছে ওখানে তো লোকেশনই। ও আচ্ছা, ওইটাও ইয়ে করছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা মোটামুটি এই বিষয়গুলো আসলে মানে বুঝতে পেরেছি। ভাইয়া তো আমার একটু কথা ছিল, আমি একটু মিস করে গেছি ওভারটাইমের যে ব্যাপারটা, ওইটা আমি একটু ক্যালকুলেশনটা একটু যদি আবার একটু বলতেন একটু শর্টে। আচ্ছা, আমি আবার বলছি। আমার এক্সেল শিটটাও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আর একটু আচ্ছা বড় করবেন ভাইয়া, পেজটা একটু বড় করবেন, লেখা ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, কারো স্যালারি যদি টোটাল স্যালারি যদি 10,000 হয়, সেই ক্ষেত্রে আমরা সকলে জানি যে ফুড অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এবং ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স তিনটে মিলে হচ্ছে 1850 টাকা একটা ইয়ে হয়, অ্যালাউন্স হয়। সেই অ্যালাউন্সটা বাদ যাবে। বাদ জি। যাওয়ার পরে যে অ্যামাউন্টটা হবে তাকে 1.5 দিয়ে ভাগ করতে হবে, এবং 1.5 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে বেসিক। কারণ আমরা যখন ওভারটাইমের ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাকে বেসিকটা বের করতে হবে বা বেসিকটা জানতে হবে। তো সরি ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করবো ভাইয়া, এর মাঝখানে শিওর, একটু ইন্টারাপ্ট করবো। এটা হলো যে আমাদের বেসিক বের করা একটা আমাদের মানে ফর্মুলা। রাইট। হ্যাঁ, তো আমি একটা ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, বা এটা তো আমরা আসলে গার্মেন্টস এর জন্য সেটা করে থাকি, বাট আমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল বেসিকে দুইটা ফরম্যাট বা লেভেল হতে আছে, মানে আপনার কত পার্সেন্ট কত পার্সেন্ট, কোথাও ধরা হয় 50%, কোথাও ধরা হয় 60%। তো অ্যাকচুয়ালি এইটার বিষয়ে একটু যদি বলেন এটার পরে একটু ভালো আমি হয় আর একটু কি। বলবো ভাই, আমি যখন কোর্স করেছিলাম কম্পেনসেশন এমবিএ টাইমে, তখন আমি শুনেছিলাম যে আরবান আর রুরাল বলে একটা কথা আছে, যে শহরের ক্ষেত্রে একরকম হবে বেসিক, আর যারা হচ্ছে শহরের বাইরে তাদের জন্য বেসিকটা আলাদা। যারা শহরে তাদেরটা হচ্ছে 60% বেসিক। আই মাইট বি রং, কিন্তু আমি এরকম একটা পড়েছিলাম আমি এটা। না এটা এখনো কিন্তু লেভেল লক কোথা নাই, আমি লেভেল লক এইটা কোথা নাই পাইনি। না? হ্যাঁ, আমিও লেভেল পাইনি। নাই, আমি পাইনি, আমি তো থাকতে পারে। শুনেছি কিন্তু এমনিতে হ্যাঁ, পাইনি আমি আমি। পাইনি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা করতে পারি, আপুর আমি কথার উপরে বলি, সেটা হচ্ছে যে যদি কোনো আরএমজি সেক্টর হয়, আরএমজি সেক্টর হলে এই যে ক্যালকুলেশনটা এটা জি। কিন্তু সেম থাকবে। এবং হচ্ছে যে আরএমজি সেক্টরের যে মিনিমাম ওয়েজটা, আবার সেটা হয়তো স্টিল স্ট্রাকচারের বা স্টিলের যে ফ্যাক্টরি গুলো, ইন্ডাস্ট্রি গুলো, ওটার সাথে আবার মিলবে না। কারণ স্টিলের ওয়েজেস গুলো এক ধরনের হয়, আবার আরএমজি সেক্টর এগুলো অন্য ধরনের হয়। আবার দেখা গেলে টেক্সটাইলের আবার একটা আলাদা হচ্ছে যে ইয়ে আছে, ওয়েজেস আছে, এটা আবার হচ্ছে যে অন্য মানে ডিফারেন্ট হয়। তো আবার শুজের হচ্ছে যে মিনিমাম ওয়েজটা হচ্ছে মানে ডিফারেন্ট, অর্থাৎ এক একটা ইন্ডাস্ট্রি ভেদে মিনিমাম ওয়েজ গুলো একটু ডিফারেন্ট হয়। তো কিন্তু যেখানেই হোক না কেন সেখানে আসলে বেসিক কত হবে তার ক্যালকুলেশনটা কিন্তু দেওয়া থাকে। এবং হয়তো নিউজ পেপারের জন্য হতে পারে যে মাহমুদ ভাই যদি একটু শেয়ার করতেন যে নিউজ পেপারের ক্ষেত্রে হয়তো মিনিমাম ওয়েজটা এক ধরনের হয় আর কি, এবং সেখানে ক্যালকুলেশন গুলো হচ্ছে ডিফারেন্ট হতে পারে। আমাদের যেমন আমাদের তো আবার আচ্ছা এইখানে যেটা আরেকটা বিষয় উত্তম ভাই হয়তো বা বলবেন, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতেই কিন্তু আবার ওই যে ম্যাক্সিমাম যে আমাদেরকে দেখালেন যে 1 নম্বর গ্রেডে লাইন চিপ বা এরকম কি আছে, তার উপরে যারা আছে তারা কিন্তু আবার এটাতে কভার করবে না, ওইটা হয়তো বা অর্গানাইজেশনের ইন্টারনাল পলিসি দিয়ে কভার করবে, মানে আমরা যাদেরকে অফিসার এক্সিকিউটিভ ম্যানেজার এদেরকে বলি। তো আই থিঙ্ক
আর আমরা আবার নিউজ পেপারে যারা আছে আমাদের আবার কি আমাদের সমস্ত এমপ্লয়ি হলো আন্ডার ওয়েজ মানে এই ওয়েজ বোর্ড দিয়ে ডিফাইন করা একবারে ক্লিনার থেকে শুরু করে আমাদের মানে ইয়ার ম্যানেজমেন্টের স্যালারি কি হবে ওইটাও ডিফাইন করা, যার কারণে আমাদের এইখানে মিনিমাম স্যালারি ধরেন 24,000 টাকা হলো মিনিমাম স্যালারি আসে আমাদের, দেখা যায় একটা ক্লিনারের বা একটা একটা ইয়ার একটা মালিক। তো ওইটা আবার আমাদের যেহেতু ওরকমই নাই, ওয়ার্কার নাই এখানে পেশে, যার কারণে এটা হয়। তো এটা কিন্তু আবার একটা জায়গাতেই কিন্তু আবার ভ্যারি করবে। উত্তম ভাই যেরকম বলছিলেন যে এখানে এটা হলো শুধু ওয়ার্কারদের ক্ষেত্রে বা আমরা যেভাবে চিন্তা করতেছি, আবার যদি অফিসারদের ক্ষেত্রে নিয়ে আসি তখন কিন্তু আমার আর এই ওয়েজ বোর্ড দিয়ে কভার করবে না, তখন আবার ইন্টারনাল পলিসি দিয়ে আমাকে বেসিক এগুলো হাউস রেন্ট এগুলো সেট করতে হবে। উত্তম ভাই থ্যাংক ইউ। জি জি আচ্ছা 1.5 নিয়ে অনেকের হচ্ছে কোয়েশ্চেন ছিল, তো আমি এর মধ্যে কাজটা মানে ক্যালকুলেশন করে ফেলছি, তো আমি একটু সবার সাথে শেয়ার করছি, সবাই হয়তো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা বেসিক ক্যালকুলেশনের যে হিসাবটা আমরা 1.5 দিয়ে ভাগ করতে বললাম, তো সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সবাই একটু একটু খেয়াল করতে হবে এই বিষয়টা। বিষয়টা হচ্ছে একটা ঐকিক নিয়মেই মানে ইয়েটা ফিগারটা বের করা হয়েছে, যেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে 1.5 দিয়ে ভাগ করতে হবে। 1.5টা কি? তো আমরা হয়তো সকলেই জানি যে একটা স্যালারি স্ট্রাকচারটা হচ্ছে যে মূল মজুরি, অর্থাৎ মূল মজুরি মানে বেসিক প্লাস হাউস রেন্ট বাড়ি ভাড়া প্লাস মেডিকেল প্লাস গাড়ি ভাড়া প্লাস হচ্ছে খাবার ভাতা, এই 5টা জিনিস হচ্ছে ইয়েতে থাকে, একটা একটা মানে স্যালারি স্ট্রাকচারের মধ্যেই থাকে। এটা নিয়ে সবাই ক্লিয়ার তো? তাহলে 1.5 এখানে ভাগ হয়ে গেল। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? ক মানে আমরা কি ধরছিলাম? বেসিক। তাহলে বেসিক বের করার নিয়মটা কি? সর্বমোট মজুরি, অর্থাৎ সর্বমোট মজুরি মিনস হচ্ছে যে তার গ্রস স্যালারিটা বিয়োগ 1850 টাকা, অর্থাৎ তার যে ভাতাগুলো ছিল, মেডিকেল ভাতা, গাড়ি ভাড়া এবং খাবার ভাতা যেটা ছিল, ভাগ 1.5। এটা দিয়েই আমরা একটা ইজিলি কোন একটা শ্রমিকের বা আমার এখানে প্রতিষ্ঠানে যারা কাজ করে, যারা গেজেটেড গ্রেডের আওতায় আছে, তাদের বেসিকটা বের করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন বা ভ্যালুয়েশন? ভাইয়া আমাকে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতেন এই হিসাবের। আচ্ছা ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমাদের হচ্ছে মিনিমাম ওয়েজটা দিতে হবে, অর্থাৎ বাংলাদেশ সরকার 2018 সালের 25শে নভেম্বর লাস্ট একটা মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করেছে হচ্ছে যে আরএমজি সেক্টরের জন্য। জি। তো সেখানে হচ্ছে যে এই যে 5টা ব্যাকগ্রাউন্ড সেখানে দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা কিরকম? ব্রেকডাউনটা হচ্ছে যে তার গ্রস স্যালারির 50% হবে বেসিক, না তার গ্রস স্যালারির থেকে যে ভাতাগুলো দেওয়া আছে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং খাদ্য ভাতা, অর্থাৎ চিকিৎসা ভাতা 600, যাতায়াত ভাতা 350 এবং খাদ্য ভাতা 900, এই 1850 টাকা বাদ যাবে। কোথা থেকে? মোট গ্রস স্যালারি থেকে। আচ্ছা। এবং যে টাকাটা বের হবে বিয়োগ দেওয়ার পরে আমি লেটস সে আমরা এখানে একটা ক্যালকুলেশন করছিলাম। লেটস সে কারো স্যালারি হচ্ছে 10,000 টাকা, তার অ্যালাউন্স ছিল 1850 টাকা। 1850 বুঝতে পেরেছেন? জি জি জি। যে ফিগারটা বের হবে তাকে 1.5 দিয়ে ভাগ করতে হবে। এই যে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে 1.5 টাকা, এবং যে ফিগারটা বের হবে সেটা হচ্ছে তার বেসিক, এবং তার 50% হবে বেসিকের 50% হবে তার বাড়ি ভাড়া। জি বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে তার ব্রেকডাউনটা। জি ভাইয়া, আমরা যে নরমাল একটা মানে নরমালি কর্পোরেট অফিসে বা ঢাকার অফিসগুলোতে ধরে নেই না যে গ্রসের 50% বেসিক বা 60% বেসিক,
ওইটা হচ্ছে যে যারা গ্রেডের আওতায় না, এখানে হচ্ছে যে গ্রেড দেওয়া হয়েছে। যারা গ্রেডের আওতায় নেই তারা হ্যাঁ হচ্ছে যে তারাই তখন হচ্ছে যে কোম্পানি একটা ইয়ে করে নেয়, মানে মানে একটাই ধরে নিলাম 50 বা 60। নিজের একটা নির্ধারণ করে, যেমন আমরা কোনো গ্রেডের আওতায় না, তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে 60% হচ্ছে আমাদের বেসিক। ওকে কোম্পানি পলিসি অনুসারে তখন চিন্তা করে কি আমার মেডিকেল ভাতা আমি এত টাকা দিব, যে 5,000 টাকা দিব সেই ক্ষেত্রে, বা আমার হচ্ছে যে টোটাল গ্রসে 10% দিব মেডিকেল ভাতা, তারপরে হচ্ছে যে 20% দিব আমি হচ্ছে যে, বা আনাদার 10% দিব আমি হচ্ছে যাতায়াত ভাতা। তো আর বাকি যেটা থাকবে তার 30% দিব আমি লেটস সে কি বলে বাড়ি ভাড়া, এবং জি বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক। এইভাবে একটা ব্রেকডাউন কোম্পানিগুলো করে থাকে আর কি। ওকে ভাইয়া, আর আপনি যে হিসাবটা দেখালেন এটা হচ্ছে যে মিনিমাম ওয়েজের যে গ্যাজেটটা বের হয়েছে ওখানে হচ্ছে যারা যে ব্যান্ডে পড়ে তাদের হিসাবের জন্য। রাইট। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ওই গেজেটটা তো অনলাইনে পাওয়া যাবে তাই না, মিনিমাম ওয়েজ লিখে সার্চ দিলে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। ওই যে মাহমুদ ভাই যেভাবে ল এর যে একটা ছিল না লাস্ট ক্লাসে, হ্যাঁ 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 ওখানে গেলে ওইভাবে পাবেন। মিডিল ল। ওকে ভাইয়া, এর আগে কি দেখাইছেন আজকে ক্লাসে? এর আগে হচ্ছে যে আমি স্লাইডটা শেয়ার করে দিব। আচ্ছা, আর আমাদের তো রেকর্ডিং আছে, আমরা পরে রেকর্ডিংও যদি উত্তম ভাই অ্যালাউ করে তাহলে রেকর্ডিংও আমরা ইয়া করে দিতে পারি। হ্যাঁ শিওর শিওর শিওর, আমরা রেকর্ডিং তো এখানে শেয়ার করে দিতে পারি আমাদের। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো থাকে যেমন লিভ, ছুটি থাকে, তাহলে আমরা ল অনুসারে আসলে আমাদের হচ্ছে যে 5 ধরনের ছুটি অ্যালাউ করে, যেটা হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে মানে দিয়ে দিছিলাম, একটা ওয়ার্কার যে জানতে পারে তার ছুটিগুলো কি কি হবে। যেমন আমরা এখান থেকে হয়তো মানে দেখতে পারি, যেমন আমরা বলি যে সাপ্তাহিক ছুটি। যেমন সাপ্তাহিক ছুটিটা কিরকম, কেউ যদি একটা না হচ্ছে যে 6 দিন কাজ করে, তার 6 দিন কাজ করার পরে তাকে হচ্ছে 24 ঘন্টা রেস্টের জন্য একদিন ছুটি দিতে হবে, সেটা হচ্ছে ল ম্যান্ডেটরি। এবং হচ্ছে কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো কি করে একটা দিন নির্ধারণ করে রাখে, যেমন আমাদের দেশে হয় ফ্রাইডে, আমরা হয়তো ওয়েস্টার্ন দেশগুলোতে দেখি হয়তো তারা সানডে। এক এক দিন আমরা এক এক ধরনের, বা বিভিন্ন কোম্পানিগুলো মানে রোস্টারিং ডিউটি করে থাকে। যেমন আমার হচ্ছে নিটিং ডিউটি 24/7 রানিং আছে, 24 ঘন্টা রানিং আছে। তো আমার যারা এমপ্লয়ি আছে তাদেরকে আমরা বিভিন্ন দিন মানে ছুটিগুলো উইকলি হলিডে গুলো ভাগ করে দেওয়া। তারপরে হচ্ছে লিভ আছে হচ্ছে যে আমরা বলি যে ক্যাজুয়াল লিভ। তাহলে সরকার এগুলো কিন্তু লতে কিন্তু ডিক্লেয়ার করা আছে যে আপনাকে উইকলি একদিন হলিডে দিতে হবে। তারপর আপনার 10 দিন ইয়ারলি হচ্ছে 10 দিন আপনাকে কি বলে এটা ক্যাজুয়াল লিভ দিতে হবে। সিক লিভ দিতে হবে 14 দিন। তারপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে যে আর্ন লিভ থাকে। আর্ন লিভ হচ্ছে প্রতি 18 দিন যদি আপনি কাজ করেন, প্রতি 18 দিনের জন্য একদিন আপনাকে আর্ন লিভ দেওয়া হবে। এবং বছর শেষে হচ্ছে আপনার আর্ন লিভ যা জমা হবে তার 50% আপনার হচ্ছে যে, আপনি যদি কোনো প্রকার আর্ন লিভ গুলো এনজয় না করেন 50% কোম্পানিগুলো তার পে করবে, এবং বাকি 50% কোম্পানিগুলো হাতে রাখে। এছাড়াও হচ্ছে আরো আছে উৎসব ছুটি। উৎসব ছুটি হচ্ছে যে 11 দিন, একদম ন্যূনতম হচ্ছে আপনাকে 11 দিন উৎসব ছুটি দিতে হবে, এটা লতে বলা আছে। আপনি 11 দিন চাইতে যদি বেশি দেন ইটস আপ টু ইউ, কিন্তু 11 দিন আপনাকে মিনিমাম উৎসব ছুটি দিতে হবে। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো কি করে, তাদের পিসি কমিটি বা ওয়ার্কার কমিটি যেগুলো থাকে তাদের সাথে বসে একটা নির্ধারণ করে দেয়, ঠিক আছে আমি বছরে এই 11 দিনগুলো ছুটি দিব, ঈদে 3 দিন দিব, কোরবানি ঈদে 3 দিন দিব, তারপর দুর্গাপূজায় দিব, তারপর হচ্ছে যে বিজয় দিবসে দিব। এইভাবে জিনিসগুলো আসলে একটা ব্রেকডাউন করে। এছাড়াও হচ্ছে জি ভাই আমার একটা দুটা কোশ্চেন ছিল ভাইয়া, আমি কি এখন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আমার কোশ্চেনটা হলো রোস্টার নিয়ে। রোস্টারটা হলো সাপোজ মনে করেন যে আমার একটা শিফট মানে বি শিফট মানে হলো দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা কোনো একটা ওয়ার্কারকে বা আমাদের একটা দলকে রোস্টার করাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে তাকে পরের দিন সকাল 9টার সময় আনতে। এই ক্ষেত্রে টাইমিং এ কোনো বাইন্ডিং আছে? এত সময় না হলে তাকে আনা যাবে না বা এরকম কোনো কিছু? না, এক্ষেত্রে কোনো ইয়ে নেই, বাইন্ডিং নেই। কিন্তু আপনার হচ্ছে উইকলি হলিডে যখন দিবেন
হ্যাঁ উইকলি হলিডেতে আপনাকে অবশ্যই 24 আওয়ার্স এনশিওর করতে হবে সে যে 24 ঘন্টা আপনার ছুটি পাচ্ছে। আচ্ছা এটা জি জি ভাইয়া। আর একটা কোশ্চেন হলো যে আমাদের লেবার লয়ে কোথাও লেখা আছে যে আমরা এই সপ্তাহে মর্নিং করছি, পরের সপ্তাহে আমার শিফটিং পরিবর্তন হয়ে সেটা বি শিফট যাবে। তো এই পালা বদল পরিবর্তন করার ক্ষেত্রে লয় কোনো কোনো কিছু বা স্পেসিফিক কোনো কিছু বলা আছে? পালা বদলের ক্ষেত্রে ল তো এরকম স্পেসিফিক ভাবে মানে বলা নেই যে আপনি এই সপ্তাহে মর্নিং করলেন পরের সপ্তাহে ইভিনিং করবেন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে তো ভাই মনে করেন কেউ যদি চায় আমি টানা 15 দিন একটানা 15 দিন পর্যন্ত আমি শিফটিং করতেছি মর্নিং শিফট, সেটা কি সম্ভব? আমরা আসলে সম্ভব। বেশি জানি যে সম্ভব। হ্যাঁ আপনি চাইলে কতদিন করতে পর্যন্ত পারবেন। সম্ভব? কতদিন পর্যন্ত সম্ভব? না এটা যদি আপনার এমপ্লয়ির সাথে যদি আপনার কোনো প্রকার ইয়ে না থাকে, চুক্তি না থাকে, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন। কিন্তু সে তো বেনিফিট পাবে, আমাকে যখন বি শিফটটা করবে সেই বেনিফিটটা পাবে, মর্নিং শিফট সেটা বেনিফিটটা পাবে না। আর সে তো কন্টিনিউ যদি আমার বি শিফটে করতেই থাকে বা সাপোজ মানে এক মাসের ভিতরে সে মানে 20 আপনি দিন করলো, আপনার একটা শিফটে হচ্ছে বেনিফিট দিচ্ছেন আর একটা শিফটে বেনিফিট দিচ্ছেন না, মর্নিং মর্নিং শিফটে। শিফটে পাচ্ছে না, আমি বি শিফটে দিচ্ছি কারণ সে রাত পর্যন্ত 12টা পর্যন্ত থাকে, তো ওই সময় তাদের একটা এজন্য বেনিফিটটা দেওয়া হয়। তো সে কি কন্টিনিউ বি শিফট করতে পারবে? তা না। আমার একটু লয়, আমি এটা লয় জানি না, বাট লটা আমি অনেক খুঁজছি, আমি সেটা কোনো পাই নাই। যদি আপনার ক্লাসের পরে যদি আপনার বা এই ক্লাসের মধ্যে যদি এটা সম্পর্কে কিছু ডিটেইলস কিছু বলেন বেটার কিছু হয় আর কি। না না সমস্যা নেই, লতে কিন্তু এরকম পালা বদলে কোনো স্পেসিফিক কোনো ইয়ে বলা নেই, বাট বিষয় যেটা থাকে আপনি যদি কোনো বেনিফিট দেন সেই বেনিফিটটা কিন্তু সবার জন্য সমান হতে হবে। এক সেকেন্ড লতে আপনি যদি সবার জন্য বেনিফিটটা সমান না দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিসক্রিমিনেশন করছেন। এবং এবং দেখা যাবে কি আপনি ইভিনিং শিফটে একটা ফ্যাসিলিটি দিচ্ছেন যে 12টা পর্যন্ত থাকে তাকে 100 টাকা করে এক্সট্রা দেওয়া হবে। ওটার জন্য আসলে অন্যরা যারা mর্নিং শিফট করে তারাও বলবে ঠিক আছে আমি ইভিনিং শিফটে আসবো, তাহলে আপনার একটা হচ্ছে কনফ্লিক্ট, সেখানে একটা ইয়ে হবে, কনফ্লিক্টের সৃষ্টি হবে আর কি। জি 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 ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আর আনলিভের ক্ষেত্রে তো একজন এমপ্লয়ির ক্যাজুয়াল লিভ, সিক লিভ, মানে তার যত ধরনের লিভ আছে এবং শুক্রবারের ওই ফ্রাইডে যেটা, ওগুলো সবই তো বাদ যাবে তাই না? শুধু তার উপস্থিতির দিনের উপর হিসাব করব? শুধু উপস্থিতির দিনগুলো কাউন্ট হবে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা একটা লিভ আমরা হচ্ছে যে সবাই জানি সেটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ। তো ম্যাটারনিটি লিভটা হয় অ্যাকচুয়ালি 112 দিন। তো ম্যাটারনিটি লিভ আবার কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 6 মাস কাজে থাকতে হবে, 6 মাস কাজ করতে হবে। হ্যাঁ আমি সরি একটু আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমার একটু কথা ছিল আনলিভ এর বিষয় নিয়ে। একটু আগে একটা আপা আনলিভ নিয়ে বলছেন, আনলিভ ক্যালকুলেশন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি পূর্ববর্তী মাস বা আনলিভ, আচ্ছা ভাই আমি একটু ভুলে গেছি, আমি এটা প্রশ্নটা পরে করতেছি, এটা আমার জানা ছিল ভাই পরে। সরি ভাই। না সেক্ষেত্রে আনলিভের ক্ষেত্রে আপনি সবসময় পূর্ববর্তী মাস বা পরবর্তী মাস কোনো মাসে হিসাব আসবে না, ওর লাস্ট যে গ্রসটা থাকবে, লাস্ট যে গ্রস স্যালারি থাকবে সেটাকে আপনার হচ্ছে যে ইয়ে করতে হবে, ওটার উপরে ক্যালকুলেশন করতে হবে গ্রস স্যালারির উপরে। সে যদি লেটস হচ্ছে যে আমি এই বছরে 18 দিন বা আমি 16 দিন আমি আর্ন লিভ পাবো, তো সেই ক্ষেত্রে কোম্পানি আমাকে 50% হচ্ছে যে ইয়ে করবে, এনকেশমেন্ট করবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে 9 দিন, তো আমি তাহলে 50% মানে 9 দিন, তাহলে আমার স্যালারি লেটস হচ্ছে যে এখন 20,000 টাকা, তাহলে আমি 20,000 কে 30 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করে যে টাকাটা পাবো সেটা হবে আমার আর্ন লিভের পেমেন্ট। বুঝতে পেরেছেন? জি ভাই আমি আপনাকে কোশ্চেনটা আবার করতেছি, ভুলে গেছি তো মনে করে আপনি বলতেছি। আচ্ছা তো আমরা যেখানে ছিলাম ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি লিভটা হচ্ছে যে চাকরির বয়স 6 মাস হতে হবে এবং কারো যদি 2টা জীবিত বাচ্চা থাকে, যদি জীবিত 2টি বাচ্চা থাকে সেক্ষেত্রে এই 2টা কন্ডিশনে তারা হচ্ছে যে ম্যাটারনিটি লিভের জন্য এলিজিবল হবে। এবং ম্যাটারনিটি লিভটা হবে 112 দিনের, 112 দিনকে 2 ভাগে ভাগ করা হয়। 56 দিন হচ্ছে যে বিফোর ডেলিভারি আর বাকি 56 দিন হচ্ছে আফটার ডেলিভারি। এবং সেই ক্ষেত্রে একটা পেমেন্টেরও হচ্ছে যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন হচ্ছে এরকম লাস্ট 3 মান্থে, অর্থাৎ সেই যেদিন ছুটিতে যাবে এর আগের পূর্ববর্তী 3 মাসের যে আর্নিংটা হবে, এটা আর্নিংসটা মিনস হচ্ছে যে সে যে টাকাটা ইয়ে করবে, যে টাকাটা উইথড্র করবে
সেখানে যদি বোনাস থাকে বোনাস সহ পুরো টাকাটাই কাউন্ট হবে। সেই টাকাটা লাস্ট 3 মাসে আর্নিংস কে তার লাস্ট 3 মাসের প্রেজেন্ট ডে দিয়ে ভাগ করতে হবে। প্রেজেন্ট ডে উপস্থিতির দিন দিয়ে ভাগ করে একদিনের ইয়েটা বের করতে হবে, অর্থাৎ একদিনের টাকাটা বের করতে হবে এবং সেটা দিয়ে 112 দিয়ে গুণ করে তার 112 দিয়ে গুণ করলে তার টোটাল ম্যাটারনিটির বেনিফিটটা বের হবে এবং হচ্ছে যে সে যে বেনিফিটটা পাবে সেটা 2 ভাগে পাবে, অর্থাৎ 56 দিন যাওয়ার আগে একটা পাবে, আবার ছুটি থেকে আসার পরেও হচ্ছে যে ইয়া পাবে, আরেকটা বেনিফিট পাবে। এবং হচ্ছে যে বোথ বেনিফিট হচ্ছে যে তার ছুটি যাওয়ার 3 দিনের মধ্যে এবং আসার 3 দিনের মধ্যেই পেমেন্টটা দিয়ে দিতে হবে। দিস দ্য ল। হ্যাঁ, এটা তো স্যালারির পাশাপাশি, তাই না? এটা তো বেনিফিট, এক্সট্রা অ্যামাউন্ট। এটা আসলে বেসিকলি হচ্ছে বেনিফিট, কিন্তু ইয়াতে প্র্যাকটিস যেটা হয় এখানে একটা আসলে কনফ্লিক্ট মিনস হচ্ছে আইনের একটা ফাঁক আছে, সেক্ষেত্রে আসলে স্যালারিটা পেমেন্ট করা হয় না, শুধু বেনিফিট গুলো আসলে পে করা হয়। তার মানে কেউ স্যালারি দিচ্ছে, কেউ বেনিফিট দিচ্ছে না, আবার কেউ বেনিফিট দিলে স্যালারি দিচ্ছে না। না, স্যালারি দেয় না। স্যালারি আমি আমার যেসব কোম্পানিগুলো কাজ করছি শুধু বেনিফিটটা আসলে ওরা এলিজিবল হয় আর কি। আমার অর্গানাইজেশনে আবার স্যালারি দিত, ছুটি এবং স্যালারি, বাট আপনি কোনো বেনিফিট পাবেন না। আচ্ছা আচ্ছা, না তবে বেনিফিটটা হয় কি স্যালারির চেয়ে প্রায় 1.5 গুণের মতো হয়ে যায় আর কি। আবার যদি সেই ক্ষেত্রে যদি কোনো বোনাস অ্যাড হয় তাহলে তো হচ্ছে যে মানে ছক্কা আর কি। দুইটা এখন হচ্ছে যে যারা যেমন আমাদের হচ্ছে এই মাসে যেগুলো লিভে যাবে, ঈদের পরে পরে যেগুলো লিভে যাবে তারা কিন্তু দুইটা বোনাসের মানে দুইটা বোনাস নিয়ে এলিজিবল হবে ম্যাটারনিটি বেনিফিট। সেই ক্ষেত্রে হচ্ছে ফিগারটা দেখা যাবে কি অনেক বড় একটা ফিগার হয়ে যায়। ভাই আপনি 112 দিন কেন বললেন? আমি তো জানতাম 120 দিন, মানে ফ্রাইডে গুলো বাদ দিয়ে। না, লতে বলা আছে 112 দিন। 112 4 মাস না বলা ভাইয়া? না না, 4 মাস না, 112 দিন বলা। আচ্ছা আচ্ছা, এছাড়াও হচ্ছে যে আমরা একটু অ্যাডভান্স হয়ে আছি। আরেকটা বিষয় এখানে ম্যাটারনিটিতে ধরেন ওই 25 তারিখ গেল, তা ধরেন এই মাস তো এটা জুলাই মাস, যদি 29 সরি যদি সে 29 তারিখে যায় বা 30 তারিখে যায়, তার সরি 30 তারিখ না, যদি 29 তারিখে যায় তার পূর্ববর্তী 3 মাসটা কাউন্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভাইয়া ম্যাটারনিটি লিভ 90 ডেজ কাউন্ট হবে। ম্যাটারনিটি লিভ মানে যারা প্রথম বেবি হচ্ছে তারা কি ম্যাটারনিটি লিভ পাবে না? আপনি যেটা বললেন দুইটা বেবি প্রথমে থাকতে হবে, আমি আসলে কথাটা বুঝি নাই। না, ব্যাপারটা হচ্ছে আপু শুধুমাত্র দুইটা বেবির ক্ষেত্রে এলিজিবল। যার 3 নম্বর বাচ্চা হবে বা বেবি হবে সেক্ষেত্রে সে এই ম্যাটারনিটি লিভের ফ্যাসিলিটিটা পাবে না। বুঝতে পেরেছেন আপু? আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি জান্নাত, আমি একটু কথা বলতে চাচ্ছি। জি 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 বলেন। আচ্ছা, আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাটারনিটি লিভ কিন্তু মানে যে কোনো শ্রমিকই হচ্ছে মানে প্রেগনেন্ট হলেই সে পাবে। মহিলা অবশ্যই মহিলাদের কথাই আমরা মেনশন করছি। আর যখন হচ্ছে বেনিফিটের কথা আসে তখন হচ্ছে গিয়ে তার চাকরির বয়স 6 মাস হতে হবে, তার হচ্ছে 2টা জীবিত বাচ্চা থাকা যাবে না, হয়তো একটা থাকলে পাবে, প্রথম দ্বিতীয় পর্যন্ত পাবে, তারপরে আর পাবে না, তৃতীয় হলে ইটিটি ডেট থেকে 6 মাস। জি জি হ্যাঁ, ইডিডি ডেট থেকে হচ্ছে মানে চাকরির বয়স 6 মাস হলেই সে হচ্ছে মেটারনিটি বেনিফিট পাবে। বাট লিভ হচ্ছে সবাই পাবে, তার 2টা বাচ্চা 4টা বাচ্চা হোক, প্রথম হোক, চাকরির বয়স 1 মাস হোক 2 মাস হোক, যে কয়দিনই হোক না কেন 112 দিনের যে ছুটিটা, এই ছুটিটা পাবে, কিন্তু এর মাঝে কোনো বেনিফিট পাবে না। আর আমরা তো হচ্ছে গিয়ে শুধুমাত্র মেটারনিটি বেনিফিটটাই দিই, আমরা তো আর স্যালারিটা দিই না। যখন কিনা একজন মহিলা হচ্ছে ছুটিতে থাকে তখন কি আমরা তাকে ওই 112 দিনের স্যালারি দেই? বা সেটা তো আর দিই না। শুধুমাত্র সে যখন ওই প্রিভিয়াস হিসেব করে আমরা তার হচ্ছে 112 দিনের একটা বেনিফিট ক্যালকুলেশন করে আমরা সেই বেনিফিটটা 2 ভাগে ভাগ করে দিই। তো আমরা কিন্তু তাকে আর অন্য কোনো কিছু দিচ্ছি না। কিন্তু ছুটির ব্যাপারে যেটা আসে 112 দিনের ছুটিটা, এই ছুটিটা কিন্তু মানে সব প্রেগনেন্ট মহিলাই পাবে। তার ওখানে তার 2 বাচ্চা 1 বাচ্চা 3 বাচ্চাতে কিছু যায় আসে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি বা ইন্ডাস্ট্রিয়াল যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে যে
মানে কেউ যদি এলিজিবল না হয়, আমরা কিন্তু বেনিফিটের কথা বলছি, যদি আমরা বেনিফিটের কথা বলছি, যদি এলিজিবল না হয় সেক্ষেত্রে আমরা যেটা করি তার যেসব লিভ গুলো থাকে, যেমন আমরা হচ্ছে যে যদি তার 10 দিন ক্যাজুয়াল লিভ, 14 দিন সিক লিভ, এই লিভ গুলো আসলে আমরা তাকে দিয়ে দিই। এরপরে যেটা হয় সেটা উইথাউট লিভে হচ্ছে যে সে থাকে এবং সেই ক্ষেত্রে আসলে ওই যে স্যালারিটা পায় না, বাট উইথাউট লিভে তো আসলে স্যালারি পায় না, কিন্তু সে ছুটিগুলো অবশ্যই পাবে, সে 112 দিনের ছুটিটা পাবে। এটা নিয়ে একটু কনফিউশন ছিল, মানে মনে হয় যে দুইজন আপু কথা বলছেন ওনার মধ্যে এটা নিয়ে কনফিউশন ছিল যে বেনিফিট এবং লিভ এই দুইটাকে হচ্ছে আমরা মনে হয় ইয়া করে ফেলছি, একটু ম্যাচ করে ফেলেছি যে বেনিফিট আর লিভ বুঝি একই। না, লিভ হচ্ছে শুধু লিভ হচ্ছে সবাই পাবে, প্রেগনেন্ট হলেই পাবে, কিন্তু বেনিফিটটা পাওয়ার জন্য কন্ডিশন আসছে, লিভ পাওয়ার জন্য কোনো কন্ডিশন নাই। লিভ পাওয়ার জন্য একটাই কন্ডিশন, ম্যাটারনিটি লিভ পাওয়ার জন্য, সেটা হচ্ছে তাকে গর্ভবতী হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা একটু ফার্স্ট যাই। আমরা সবাই জানি আসলে যে আচ্ছা ছুটির বিষয়টা আমরা মোটামুটি সবাই ক্লিয়ারে। সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার এক্সটিংগুইশার টেস্টিং সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি ফায়ার এক্সটিংগুইশার কি, বা মোটামুটি আমরা সবাই মানে ফায়ার এক্সটিংগুইশার দেখছি। তো বেসিকলি হচ্ছে তিন ধরনের ফায়ার এক্সটিংগুইশার থাকে। একটা হচ্ছে যে ডিসিপি, যেটা হচ্ছে আমরা ড্রাই কেমিক্যাল পাউডার বলি, পাউডার টাইপের একটা ফায়ার এক্সটিংগুইশার, এবং এটা চিনার একদম সবচেয়ে সুবিধাজনক ইয়ে হচ্ছে কি বোতলটা একটা মোটা টাইপের হয় এবং হোস পাইপটা একদম চিকন হয়। 2 নাম্বার যেটা ফায়ার এক্সটিংগুইশার সেটা হচ্ছে CO2, এটা গ্যাস জাতীয় এক্সটিংগুইশার, এবং এটা চিনার উপায় হচ্ছে যে বোতলটা থাকে চিকন আর যে হোস পাইপটা থাকে একটু মোটা টাইপের, যে আমরা হর্ন, বিভিন্ন হর্ন বা যেগুলো হর্ন দেখে থাকে গাড়ির হর্ন বা আমরা যে বাচ্চারা যে হর্ন গুলো বাজায় এই টাইপের। এটা হচ্ছে চীনের সবচেয়ে সহজ নিয়ম। আরেকটা হচ্ছে আমাদের ফোম জাতীয়, ফোমটা হচ্ছে যে আমরা ছেলেরা যে শেভ করার পরে বা শ্যাম্পু করার পরে যে ফোমটা হয় এই টাইপেরই। এই টাইপের 3টা টাইপের ফায়ার এক্সটিংগুইশার সচরাচর দেখা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে। আর হচ্ছে যে ফ্যাক্টরি গুলোতে যখন আসলে রান করবে অবশ্যই অগ্নি নিরাপদ বা অগ্নি নির্বাপক জিনিসগুলো নিয়ে অবশ্যই এনশিওর করবে। এখন অগ্নি নির্বাপক বলতে এখানে আসলে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমরা অনেকে হয়তো হাইড্রেন সিস্টেমটা সবাই ম্যাক্সিমাম আমরা দেখে থাকি, এবং এছাড়াও হচ্ছে যে যদি বিল্ডিং এর আসলে বিল্ডিং যদি 10 মিটারের বেশি হয়, দ্যাট মিনস হচ্ছে 33 ফিটের যদি কোনো বিল্ডিং হয়, এর চেয়ে বেশি হলে অবশ্যই আপনাকে হাইড্রেন্ট এনশিওর করতে হবে ফ্যাক্টরিতে। এছাড়াও যদি কোনো একটা ফ্যাক্টরির হাইট 23 মিটার, দ্যাট মিনস 75 ফিট যদি হয়, সেই 75 ফিটের বেশি হলে, কম হলে কিন্তু দরকার নেই, বেশি হলে হচ্ছে আপনাকে স্প্রিংলার সিস্টেম এনশিওর করতে হবে অগ্নি নির্বাপনের জন্য। এছাড়াও হচ্ছে যে আরো কিছু আসলে বিষয় আছে সেখানে, যেমন আপনি তো হাইড্রেন সিস্টেম বা স্প্রিংলার সিস্টেম ইনস্টল করতে হবে, তখন আপনাকে ফায়ার পাম্প, তারপর হচ্ছে ডিজেল পাম্প এবং ঝুঁকি পাম্প, এই 3 ধরনের পাম্প হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে। এবং বিল্ডিং অনুসারে আসলে পাম্পের কিছু ক্যাপাসিটি থাকে এবং সেই অনুসারে প্রত্যেক ফ্যাক্টরিতে ওয়াটার রিজার্ভার এনশিওর করতে হয় আর কি। তো পরের স্লাইডে যদি আমরা যাই, এই যে অগ্নি নির্বাপক সামগ্রী মিনস হচ্ছে যে অগ্নি নির্বাপন করার জন্য আপনার এখানে হচ্ছে যে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমরা বলি কি ফায়ার ইকুইপমেন্ট বক্স, কিছু ইকুইপমেন্ট বক্স থাকে যেখানে হচ্ছে যে বেলচা থাকে, তারপর ফায়ার হুক, তারপরে আপনার নেটে যদি একটু চার্জ দেন জিনিসগুলো বুঝতে পারবেন, ফায়ার কম্বল, এই জিনিসগুলো আছে ফ্যাক্টরিতে আপনাকে এনশিওর করতে হবে। এবং প্রতিটা যে রাস্তার বের হওয়ার যে ডোর গুলো থাকে, এই ডোর গুলোতে অবশ্যই আপনাকে এক্সিট সাইন দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে গেলে দেখে থাকি। এবং হচ্ছে যে এই এক্সিট সাইনটা বা বাহির কথাটা অবশ্যই সবসময় মানে জ্বলা অবস্থায় থাকতে হবে। যদি ইলেকট্রিসিটিও না থাকে, আপনাকে আইপিএস বা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অবশ্যই সেটা এনশিওর করতে হবে যে প্রতিটা দরজায় সেটা বের হওয়ার যে ইভাকুয়েশন যে দরজাগুলো আছে সেগুলোতে আপনাকে এনশিওর করতে হবে যে ইলেকট্রিসিটি না থাকার পরেও 90 মিনিটস অর্থাৎ 90 মিনিট এই যে এক্সিট লাইটটা অবশ্যই জ্বলতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল বোর্ড, প্যানেল বোর্ড
যেগুলো আছে এগুলাকে আপনার সবসময় মেইনটেনেন্সে রাখতে হবে, যাতে কোনো প্রকার ডাস্ট না থাকে এবং কোনো প্রকার যাতে মাল্টিপল কানেকশন না থাকে বা লুজ ওয়্যারিং না থাকে। এছাড়াও আমরা অন্যান্য নিরাপদ ব্যবস্থাগুলো বলতে বোঝাই, আমরা হয়তো যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি আইস মার্কের ব্যবস্থা থাকে, অর্থাৎ প্রতিটা বের হওয়ার রাস্তায় আপনাকে মার্কিং করে দিতে হবে। আমি যদি আমার ফ্যাক্টরির একটা ছবি হয়তো রাখতে পারি, এই যে এটা হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। প্রতিটা ফায়ার এক্সটিংগুইশার অবশ্যই এই যে চেকলিস্ট থাকতে হবে এবং নিচে একটা ডিমার্কেশন থাকতে হয় এবং এটার একটা অপারেটিং প্রসিজারটা থাকে। এটা যদিও উপরে আছে, ছবি নেওয়ার সময় আসলে ওইভাবে নেওয়া হয়নি। আর আমি যে কথাটা বলছিলাম এইরকম হচ্ছে যে আইস মার্ক করা থাকতে হবে, হলুদ মার্কিং দিয়ে আইস মার্ক থাকতে হবে। এটার একটা অবশ্যই ক্যালকুলেশন আছে, মিনিমাম 36 থাকতে হবে, অর্থাৎ ভিতরে 36 ইঞ্চি থাকতে হবে। এবং এই যে প্রতিটা, এটা হচ্ছে এক্সিট লাইট, যারা হয়তো আমরা ম্যাক্সিমাম সময় এগুলো দেখে থাকি। এই এক্সিট লাইটটা প্রতিটা দরজার সামনে থাকতে হবে এবং উপরে যে এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। যখন ইলেকট্রিসিটি থাকবে না আপনার ফ্যাক্টরিতে, এইরকম ইমার্জেন্সি লাইটটা আপনাকে এনশিওর করে রাখতে হবে। আমার ফ্যাক্টরি কিছু ছবি এবং হচ্ছে যে ফায়ার অ্যালার্ম, এরকম ফায়ার অ্যালার্ম যেখানে থাকবে আপনাকে অবশ্যই ফায়ার অ্যালার্মের ইনস্ট্রাকশন সহ দিয়ে দিতে হবে, কোনো অগ্নিকাণ্ড ঘটলে যাতে ওয়ার্কাররা ফায়ার অ্যালার্ম দিয়ে বাজিয়ে সবাইকে জানিয়ে দিতে পারে। এই একটা ফায়ার অ্যালার্ম কিন্তু যদি আপনি এই একটা ফায়ার অ্যালার্ম বাজালে কিন্তু আপনার যত বড় ফ্যাক্টরি হোক না কেন, আমারটা যেমন হচ্ছে যে 6.5 লক্ষ স্কোয়ার ফিটের ফ্যাক্টরি, একটা হচ্ছে 8 তলা বিল্ডিং আর একটা হচ্ছে 5 তলা বিল্ডিং। এই একটা ফায়ার অ্যালার্মই যথেষ্ট হচ্ছে সবাইকে ওয়ার্ন করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য কোনো ভূমিকম্প হলে বা কোনো দুর্ঘটনা হলে। এখন আসলে সব অটোমেটেড সিস্টেমে আসলে ইয়ে করা। আর আমি কয়েকটা ছবি দেখাচ্ছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে যে সেফটি মেজার গুলো আসলে কি কি। যেমন এই যে লাল দরজাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বের হওয়ার রাস্তা এবং এই প্রতিটা দরজার সামনে এইরকম এক্সিট লাইট প্লাস ইমার্জেন্সি লাইট এবং তার সাথে হচ্ছে ফায়ার অ্যালার্ম আপনাকে এনশিওর করতে হবে, যাতে করে কোনো বিপদ ঘটলে কোনো একটা শ্রমিক সবাইকে ইমিডিয়েটলি জানিয়ে দিতে পারে, অ্যাজ ওয়েল এস হচ্ছে যে নিজেও বা অন্যরাও নিরাপদে বের হয়ে যেতে পারে। এছাড়াও ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি আপনাকে এনশিওর করতে হবে প্রত্যেক ফ্যাক্টরিতে। এই যে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ইভাকুয়েশন ম্যাপ বা ফায়ার সেফটি প্ল্যান বলি। এটা হচ্ছে একটা ফ্লোরের ওভারঅল আপনার যে জিনিসগুলো আছে, প্লাস হচ্ছে আপনি কিভাবে বেরোবেন, কোন রাস্তা দিয়ে বেরোবেন, কোনটা আপনার কাছের রাস্তা, এই জিনিসগুলো আসলে ইন্ডিকেট করা থাকে। আমি যদি একটু ইয়ে করি, একটু জুম করি, এই যে আমার এখানে একটা ফ্লোরে শুধু এটা একটা আসলে একটা টাওয়ারের, যে আমার 8 তলা বিল্ডিং আছে, তার হচ্ছে বের হওয়ার দরজা হচ্ছে যে এই একটি সিঁড়ি, এই একটা সিঁড়ি, এইখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি এবং এই জায়গায় একটা সিঁড়ি, অর্থাৎ মোট 5টা সিঁড়ি আছে। তো বেসিক্যালি হচ্ছে যে কাচের দরজা দিয়ে যাতে শ্রমিকরা বা যারা আমরা কর্মরত এমপ্লয়ি আছে সহজে বের হয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে যে এতগুলো দরজা বা এত প্রসিডিউর আমরা মেনটেন করি। আর আরেকটা রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি কোনো রুমে বা কোনো একটা জায়গায় যদি 20 জনের বেশি শ্রমিক যদি বা লোক কাজ করে, আপনাকে অবশ্যই 2টা দরজা বের হওয়ার জন্য 2টা দরজার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে লেবার লর একটা আর কি কন্ডিশন। তো এছাড়া হচ্ছে এরকম কোনো বের হওয়ার যে রাস্তাগুলো এভাবে রেখে কোনো প্রকার কার্টুন রেখে বা কোনো কিছু আইস ব্লক রেখে কোনো কিছু ব্লক করা যাবে না কোনোভাবে কোনো অবস্থাতে। তো আমরা তো মোটামুটি এই জিনিসগুলো হয়তো আপনাদেরকে ইয়ে করলাম, দেখালাম। এছাড়াও হচ্ছে আমি যেখানে কর্মরত আছি এখানের একটু সিনারিও গুলো দেখাই। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাকশন ইউনিট, আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এরিয়া। ওভারঅল হচ্ছে এটা হচ্ছে আমার একটা কাজের পরিবেশটা আর কি।
তো এছাড়াও আপনার ফ্যাক্টরির লোকেশনটা কোথায়? আমার ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে যে ইয়েতে ভাইয়া, জাস্ট হচ্ছে জৈনা বাজারের পরেই, গাজীপুর এবং ময়মনসিংহ এর এরিয়ার মধ্যেই। গাজীপুর শেষ, ময়মনসিংহ এর শুরু। আচ্ছা আচ্ছা, আমি এসকিউতে আছি, এসকিউতে। এসকিউ গ্রুপ। ইমাম ভাই মনে ছিলেন তাই না এইচআর ম্যানেজার? হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব ছিলেন, আমি যেটাতে আছি উনি এটাতেই ছিলেন এইচআর ম্যানেজার। আচ্ছা 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 আচ্ছা, জি জি, তাহলে আমি চিনি। ইমাম ভাই আমাদের অফিসে ছিলেন, আমাদের ম্যানেজার ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, এই যে আমি যে অনেক বিষয়গুলো ভালো। হ্যাঁ উনি অনেক ভালো ভালো লোক। জি, অনেক ভালো এইচআর, মানে পারফেক্ট একটা এইচআর ম্যানেজার অনেক। আচ্ছা, এছাড়াও হচ্ছে যে যে বললাম চলাচল রাস্তাটা আসলে কোনোভাবে ব্লক করা যাবে না। তারপর হচ্ছে আইস মার্ক আপনাকে ক্লিয়ার করতে হবে, এবং আইস মার্ক অবশ্য অ্যারো মার্ক করে দিতে হবে, অর্থাৎ আপনার কাছের দরজা কোন দিকে সেটা আপনাকে অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিতে হবে। কোন ধরে যা বললাম, এছাড়া হচ্ছে আপনার ফ্যাক্টরিতে ইভাকুয়েশন প্ল্যান থাকতে হবে, যে কি আপনি কিভাবে বেরোবেন, কোন রাস্তা দিয়ে বেরোবেন, কোনটা আপনার কাছের রাস্তা, এগুলো আপনার ইন্ডিকেট করে দিতে হবে। এছাড়া হচ্ছে যে প্রতিটা ফ্লোরে অবশ্যই ফার্স্ট এড বক্স আপনাকে এনশিওর করতে হবে, এবং ফার্স্ট এড বক্স দেওয়ারও একটা ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে যদি মানে 150 জনের যদি বেশি লোক কাজ করে, তাহলে প্রতি 150 জনের জন্য একটা করে ফার্স্ট এড বক্স আপনাকে এনশিওর করতে হবে। লেটস সে আপনার এখানে যদি, যেমন আমার এখানে মোট শ্রমিক সংখ্যা হচ্ছে 6000, তাহলে হচ্ছে 6000কে আমি 150 দিয়ে ভাগ করে যে কয়টা ইকুইপমেন্ট ফার্স্ট এড বক্স দরকার এটা আমাকে এনশিওর করতে হবে। এটা হচ্ছে মিনিমাম। এর চেয়ে যদি আপনি বেশি দিতে চান, ওয়ার্কারদের সেফটি বা এমপ্লয়ীদের সেফটি এনশিওর করে আপনি বেশি দিতে চান, সেই ক্ষেত্রে লয়ের কোনো ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই। আপনি বেশি দিতে পারবেন বাট কম দিতে পারবেন না। এবং ফ্যাক্টরি তো আমরা জানি সবাই, হাউসকিপিংটা ইয়ে রাখতে হবে। আপনার ফ্যাক্টরি তো হচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার অবশ্যই ফ্যাসিলিটি রাখতে হবে, এবং প্রতি বছর আপনাকে হচ্ছে যে আপনার খাবারের পানিটা আপনাকে ইয়ে করতে হবে, টেস্ট করায় আনতে হবে। এছাড়া হচ্ছে মেল এবং ফিমেল টয়লেট একটা রেশিও লতে দেওয়া আছে, যে মেল এবং ফিমেল টয়লেট আপনাকে এনশিওর করতে হবে। তো ফিমেল টয়লেট রেশিওটা তো প্রতি 25 জনের জন্য আপনাকে একটা ফিমেল টয়লেট এবং প্রতি 40 জনের জন্য একটা মেল টয়লেট আপনাকে এনশিওর করতে হবে। এছাড়া হচ্ছে মাতৃত্বকালীন সুবিধার কথা তো বললাম আমি। এছাড়া হচ্ছে যে বাধ্যতামূলক হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স। যদি আপনার ফ্যাক্টরিতে যদি কমপক্ষে 200 জন লোক কাজ করে, তো আপনার ফ্যাক্টরিতে ম্যান্ডেটরি হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় আপনাকে নিয়ে আসতে হবে। এবং এছাড়াও যদি আমি দ্বিতীয় ধাপে যাই, আমরা হয়তো বিভিন্ন পলিসি সম্পর্কে জানি। তো এই পলিসিগুলো দিয়ে হয়তো মাহমুদ ভাই থেকে আমরা প্রথমে জেনেছি পলিসি কি, বা পলিসির কেন দরকার, বা পলিসি কিভাবে তৈরি করে, বিষয়গুলো আমরা জানছি। তো কোম্পানি রান করতে হলে বিভিন্ন পলিসি প্রসিজার, তারপরে বিভিন্ন ফরম্যাট, এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। যেমন হচ্ছে যে ওয়ার্কারদের কিভাবে আমি ম্যানেজ করব বা ব্যবস্থা চালাবো, ফ্যাক্টরি রান করাবো, এই সম্পর্কিত পলিসিগুলো থাকবে। তারপর কেউ যদি আমার এখানে জবের এগেইনস্টে কেউ জব অ্যাপ্লিকেশন কিভাবে করবে, বা আমরা তাদেরকে কিভাবে আমাদের নিজস্ব ফরম্যাটে, হয়তো অনেক সময় বলতে পারে আমাদের নিজস্ব ফরম্যাটে অ্যাপ্লিকেশন করার জন্য। তাছাড়া হচ্ছে লয়ের বিভিন্ন প্রভিশন গুলো, তারপরে হচ্ছে যে এজ সার্টিফিকেশন, যে ডক্টর কর্তৃক এজ সার্টিফিকেশন, এবং হচ্ছে যে এই যে সার্টিফিকেশন দিচ্ছি এই রিলেটেড যে পলিসি প্রসিজার গুলো। তারপর হচ্ছে যে যোগ্যতা অনুসারে, অর্থাৎ যোগ্যতা অনুসারে মিনস হচ্ছে যে আমরা যে লতে যে পদবিগুলো দেওয়া আছে, ডেজিগনেশন গুলো দেওয়া আছে, সেগুলো বাস্তবায়নের জন্য হচ্ছে মিনিমাম তার যে নলেজ গুলো, ওয়ার্ক রিলেটেড নলেজ গুলো, এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। এবং যে ওয়ার্কারদের আসলে পে স্লিপ, ওয়ার্কারের একটা স্লিপ থাকে, যে আপনি যখন কাউকে সিলেক্ট করবেন তাকে চেনার জন্য আমরা যেটা করে থাকি একটা স্লিপ আমরা দিয়ে দিই। এছাড়াও হচ্ছে যে কোনো কারণে যদি কোনো প্রকার ভায়োলেশন থাকে, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় ওয়েজেস গুলো আসলে করা হয়, স্টপেজ করা হয়। এছাড়া হচ্ছে যে কখন আমি উইকলি হলিডে দিব, এবং আমার হচ্ছে যে
ফেস্টিভ্যাল লিভ গুলো কখন কখন হবে, এই জিনিসগুলো আমাদের এনশিওর করতে হয়। এছাড়াও টাইম কার্ড হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার মাধ্যমে হচ্ছে একজন এমপ্লয়ি কখন ফ্যাক্টরিতে আসছে, কখন গেছে, তারপরে হচ্ছে যে সে ফ্যাক্টরিতে কতক্ষণ ছিল, ওভারটাইম করছে কিনা, সে টাইমলি আসছে কিনা, অর্থাৎ অনেকগুলো বিষয় আসলে এই টাইম কার্ডের সাথে সম্পৃক্ত। টাইম কার্ড হচ্ছে তার ডেইলি ওয়ার্কিং ডেজ, তারপর উইকলি ওয়ার্কিং ডেজ, মান্থলি ওয়ার্কিং আওয়ার, সবকিছু আসলে আমরা জানতে পারি টাইম কার্ড থেকে। তবে এখন তো সবগুলো ইলেকট্রনিক্স, তো আগে একটা ইয়ে ছিল, হাতের তৈরি কিছু কার্ড ছিল, যদি এখন অনেকগুলো প্র্যাকটিস আছে, বাট ম্যাক্সিমাম ফ্যাক্টরি এখন ইলেকট্রনিক্স আর কি। এছাড়াও হচ্ছে যে ওয়ার্কারদের আসলে ছুটির হিসাবে একটা থাকে, বেসিকলি হচ্ছে যে তাদের একটা ইয়ে থাকে, রেকর্ড বুক থাকে, সার্ভিস বুক আমরা যেটা বলে থাকি। দাদা একটু প্রশ্ন, কথা এটা জিজ্ঞেস করবার একটা প্রশ্ন ছিল। জি দাদা একটু বিষয়টা একটু মানে কিভাবে প্রেজেন্ট করবো আমি ঠিক জানি না, আমি সরাসরি বলি। কারণ টাইম কার্ডের বিষয়টা আসলে বায়ারদের অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, কিন্তু কোম্পানির স্বার্থে দেখা যায় যে এক্সট্রা ওয়ার্কিং আওয়ার ওয়ার্কারকে দিয়ে কাজ করানো হয়। সেক্ষেত্রে দেখা যায় যে টাইম কার্ডে তো আর টোটাল ওয়ার্কিং আওয়ার্সটা থাকে, কিন্তু যে ইয়ারলি যে ওভারটাইমের যে ক্যালকুলেশন, ওইটা তো স্যালারি সাথে চলে আসে। বায়াররা যখন ইন্সপেকশন করে আসলে ওই জায়গাটা কিভাবে আপনারা হ্যান্ডেল করেন? এটা হচ্ছে যে হ্যাঁ, আপনার কথা আসলে অবশ্য মানে সঠিক, কিন্তু শ্রমিকদের যেটা হয় সেটা আমরা যেটা মেনটেন করি, ওনাদের ইন টাইম এবং আউট টাইম দুটাই আসলে অ্যাকুরেট আমরা চেষ্টা করি রাখার। আমাদের আসলে ওয়ার্কিং আওয়ার কন্ট্রোলিং এর জন্য আমাদের একটা নির্দিষ্ট নীতিমালা আছে, আমাদের একটা টাস্ক ফোর্স কমিটি আছে অনলি ফর মেনটেনিং দ্য আসলে ওয়ার্কিং আওয়ার। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা ম্যাক্সিমাম হচ্ছে 4 আওয়ার্স কাউন্ট করি, মানে সরি অ্যালাউ করি হচ্ছে যে ইয়ের জন্য, অর্থাৎ 12 ঘন্টা পর্যন্ত আমরা অ্যালাউ করি। 12 ঘন্টার উপরে কেউ যদি করে, সে মানে করে মিনস 12 ঘন্টা পরে আমরা টোটালি শাটডাউন করে দিই ফ্যাক্টরি। এছাড়াও হচ্ছে যে কিছু কিছু বায়ার বা কিছু কিছু সার্টিফিকেশন অডিটের ক্ষেত্রে আসলে আমরা হচ্ছে 2 ঘন্টা মেনটেন করি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের যে সিস্টেমটা আছে, যে সফটওয়্যার আছে, ওখানে আমরা সেটাকে আসলে ডিফাইন করে নিয়েছি যে আমরা দুইভাবে সেখানে হচ্ছে জব কার্ড প্লাস হচ্ছে স্যালারি দুইটাই মানে আলাদা আলাদা করে পাবো, এরকম করে আসলে কিছু সফটওয়্যার কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, এবং আমরা চাইলে হচ্ছে 4 ঘন্টা প্লাস 2 ঘন্টা দুইভাবে আসলে ইয়ে করতে পারি আর কি, স্যালারি শিট প্লাস জব কার্ড দুটাই করে নিতে পারি। আরিফ ভাই, এইগুলা ব্যাপারটা আপনি তোমরা থেকে পার্সোনালি জিজ্ঞেস করে নিয়েন। আরেকটা বিষয় উত্তম ভাই, আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে 4 আওয়ার্স যেটা, হ্যাঁ আপনারা যেটা করছেন, এটা কি ল কোথাও বলা আছে বা এরকম কিছু? লতে তো আমরা জানি যে 2 ঘন্টার বেশি করা যাবে না, 4 আওয়ারের কোনো রেফারেন্স কি আছে? এটা একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে ওই যে লিভ রেকর্ড গুলো যে রাখছি, তো ওয়ার্কাররা তো দেখা যাচ্ছে আপনার ওই লিভ রেকর্ড গুলো আমরা ম্যানুয়ালি করছি, ওরা একটা অ্যাপ্লিকেশন করছে, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওটা তো ওরা দিচ্ছে, ওটাতে সাইন করছে, ফ্যাক্টরি যে ম্যানেজার সে সাইন করছে। এটা কি তার পার্সোনাল ফাইলে রাখার কোনো কি বাধ্যবাধকতা আছে? এই দুইটা কোয়েশ্চেন। আচ্ছা, যদি কোনো এমপ্লয়ি যদি আপনার লিভ এনজয় করে, সেই ক্ষেত্রে লিভ ফর্ম বা যদি তার অ্যাপ্রুভ লিভ থাকে, সে প্রথম হচ্ছে লিভ ফর্মটা তার পার্সোনাল ফাইলে থাকবে, এটা লতেই ইয়ে করা আছে, বলা আছে। সেকেন্ড প্রশ্নটা একটু বলবেন কি? আচ্ছা, 4 আওয়ার্সের জন্য হচ্ছে যে লতে যেটা বলা আছে, আসলে আপনি দৈনিক হচ্ছে যে 2 ঘন্টা ওভারটাইম করতে পারবেন, এবং ইয়ারলি সেটা হচ্ছে যে 56 আওয়ারের বেশি হবে না। কারণ আপনার রেফারেন্সে বলতে হয় কি, 4 ঘন্টার জন্য হচ্ছে যে গভর্নমেন্ট থেকে একটা এক্সামশন বা একটা ইয়ে দেয়, একটা সার্কুলার দেয়, যেখানে বলা আছে কি আপনি দৈনিক 4 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবেন, কিন্তু 4 ঘন্টার বেশি আপনি কাজ করানোর কোনো সুযোগ নেই, এবং প্রতি 6 মাস পর পর একটা করে ওভারটাইম বা ওয়ার্কিং আওয়ার একটা এক্সামশন সার্কুলার গভর্নমেন্ট থেকে সেটা পাবলিশ করে আর কি। রিসেন্ট ছিল, করোনার মাঝখানে এই সার্কুলারটা ছিল। আচ্ছা আচ্ছা, 4 ঘন্টার একটা তাহলে রেফারেন্স আছে না? ওটা প্রতি বছরই কিন্তু 2 বার করে আসলে পাবলিশ করে, এবং সেটার ওখানে টাইমলাইন দিয়ে দেয়, এটা এখন থেকে আগামী 6 মাসের বা অমুক তারিখ পর্যন্ত হচ্ছে যে সেটা বলবৎ থাকবে, এরকম একটা ইয়ে দিয়ে দেয় আর কি। বস, এরকম যদি কোনো রেফারেন্স থাকে আমার সাথে একটু শেয়ার করুন, আপনার কাছে যদি। শিওর, লাস্ট যেটা আপডেট সেটা আমার কাছে আছে, আমি শেয়ার করে নিব। ওকে।
আচ্ছা, এছাড়া হচ্ছে যে প্রতিটা ফ্যাক্টরিতে আপনাকে হচ্ছে যে মানে ডক্টর প্লাস হচ্ছে রেজিস্টার্ড নার্স আপনাকে এনশিওর করতে হবে, এবং জরুরি বহির্গমনের জন্য বা বের হওয়ার জন্য আপনার বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ট্রেন্ড আপ করতে হবে। সেই ক্ষেত্রে একটা রেশিও আছে যে আপনার টোটাল এমপ্লয়ির 18%, টোটাল এমপ্লয়ির 18% আপনাকে হচ্ছে যে ট্রেন্ড আপ করতে হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে। যদি এখন বর্তমানে বিজিএমইও এই প্রোগ্রামটা আসলে মানে রান করতেছে লাস্ট 5 ইয়ার্স ধরে, এবং হচ্ছে যে এই যে 18%-এর কথা বলছি, 18%কে আবার আপনাকে 3 ভাগে ভাগ করতে হবে। 6% হবে আপনার ফায়ার ফাইটার, 6% হবে আপনার রেস্কিউ, এবং বাকি 6% হবে আপনার ফার্স্ট এডার। এইভাবে 18% আপনাকে টোটাল এমপ্লয়ি 18% আপনাকে এনশিওর করতে হবে তারা যে ট্রেনিং পাচ্ছে। এছাড়াও হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে যদি একটু আটকাচ্ছি তো ভাই, সেটা হচ্ছে যে 18% যে আপনি বলছেন যে করাচ্ছে, ওরা যখন ট্রেনিংটা করাচ্ছে তখন দেখা যাচ্ছে যে একসাথেই সবগুলো করাচ্ছে, হ্যাঁ, আমাকে ওই ডিফাইন করে দিচ্ছে না যে কে ফার্স্ট এডার বা কে রেস্কিউয়ার বা কে ফায়ার ফাইটার। তো সেক্ষেত্রে কি আমার কি স্পেসিফিক করা দরকার আছে, না ওই টোটাল যে আমার ওয়ার্কার বা আমার এমপ্লয়ি ডেফিনেটলি আপনাকে স্পেসিফিক করে দিতে হবে, এবং আপনার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ ফ্যাক্টরি ম্যানেজমেন্ট হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যে টোটাল টিমকে আপনি 3টা ভাগে ভাগ করে নেওয়া। যেমন ফায়ার সার্ভিস থেকে যে ট্রেনিংটা দেয় ওনাদের কিন্তু 3টা প্যাকেজে নিয়ে হচ্ছে 2 দিনের, আগে 3 দিনে ছিল, এখন 2 দিনে করে ফেলছে। 2 দিনের যে প্রোগ্রামটা ওখানে হচ্ছে প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে যে থিওরিটিক্যাল দুইটাই নলেজ ওনারা দিয়ে থাকেন। ওগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পুরো ট্রেনিংটা নেওয়ার পর আপনি হয়তো একটু মেজার করতে পারলেন যে কার রেসপন্সটা কোন দিকে ভালো, কারো হয়তো ফায়ার ফাইটার রেসপন্স ভালো, কারো রেস্কিউতে, কারো বা ফার্স্ট এডে। তো আপনি ওখানে তখন ডিফাইন করে নিলেন ঠিক আছে আপনার আমার হচ্ছে যে 40 জনের বেস থেকে আমি 6% ফায়ার ফাইটার, 6% রেস্কিউ এবং 6% আপনার ফার্স্ট এড আমি ইয়ে করে ফেলবো, আলাদা করে ফেলবো। সেটা আপনাকে ডিফাইন করে নিতে হবে। আচ্ছা আচ্ছা দাদা আর একটু পেছনে একটা কোশ্চেন ছিল, যদি একটু পেছনে শ্রমিকের যে আপনার লিভ রেকর্ডের যে কথাটা বললেন, এক্ষেত্রে কি লিভ রেকর্ডটা কি সার্ভিস বুকে চলে আসবে? না, সার্ভিস বুকে শুধু আসবে যে আপনার ইয়েটা আর্ন লিভটা শুধু সার্ভিস বুকে আসবে, এবং বাকি যে লিভ গুলো যদি এনজয় করে এর মধ্যে যদি আর্ন লিভও থাকে তাহলে যে লিভ ফর্মটা আমি পার্সোনাল ফাইলে আপনি মানে রাখতে হবে। এবং আপনার আর যদি কোনো শ্রমিককে যদি আপনার কাছ থেকে এসে যদি লিভের কথা জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা আপনার ওদেরকে রেকর্ড গুলো আপনাকে দিতে হবে আর কি, যে আমার কদিন সিক লিভ আছে বা কদিন ক্যাজুয়াল লিভ আছে, ওই সংখ্যাটা আপনাকে দিতে হবে। উত্তম ভাই একটু আটকাচ্ছি এখানে, কারণ এইচআর এর একটা বিরাট পার্ট হচ্ছে আমার মানে ক্লারিক্যাল জব আর কি, এটা যে প্রতিটা ধরেন আপনি 4000 5000-এর ওয়ার্কার নিয়ে কাজ করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদিনই 100-150 লিভ ফর্ম আসতেছে, সিক লিভ বলেন, আর্ন লিভ বলেন, ক্যাজুয়াল লিভ বলেন, এগুলো কি প্রতিদিনই কি ওর পার্সোনাল ফাইলে কি ঢুকানো হচ্ছে? এটা একটা বেশি না, এটা কি কোনোভাবে মানে আমি বলতে চাচ্ছি আমাদের তো জব কার্ডে থাকেই যে ও হিস্ট্রিটা থাকে যে কতদিন, আপনাকে কি আমি আলাদাভাবে প্রিজার্ভ করতে পারি না স্পেসিফিকলি পার্সোনাল ফাইলেই রাখতে হবে? কারণ এটা একটা এইচআর এর বেশ বড় একটা জব আর কি, আমার যা দেখছি আর কি। এটা একটা চ্যালেঞ্জ আছে, বাট চ্যালেঞ্জ থাকলে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে প্র্যাকটিস হিসেবে থাকতে হবে। কারণ হচ্ছে যে কোনো একটা অডিট বা কোনো একটা যদি কনফ্লিক্ট হয়, কোনো একটা অভিযোগও যদি আসে, সেই ক্ষেত্রে যদি বলে যে লিভ ফর্মটা বের করতে বা লিভ ফর্মটা আপনাকে অ্যাজ এ প্রুফ হিসেবে দেখানোর জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একসাথে রাখলেন, তখন ফাইন্ড আউট করাটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আপনি ডেইলি যদি আপনার পিয়ন যারা থাকবে বা যারা ওয়েলফেয়ারের দায়িত্ব থাকবে তাদেরকে যদি দায়িত্ব দিয়ে দেন যে ডেইলি এই ফর্ম গুলো হচ্ছে যে আপনি ইয়েতে রাখলেন, পার্সোনাল ফাইলে রাখলেন, এবং পার্সোনাল ফাইলের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আইডি ওয়াইজ একটা সিরিয়াল আপনি ক্রিয়েট করতে পারেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইজিলি ফাইলটা ওখান থেকে বের করে লিভ ফর্মটা ওখানে রেখে আবার ফাইলটা যেখানে ছিল সেখানে সেভাবে রেখে দিতে। তাহলে এটা হচ্ছে একটা ইজি ওয়ে যেটা আমরা হয়তো মেনটেন করি। কন্টিনিউয়াসলি করতে হবে কি, পেন্ডিং হলেই ঝামেলায় পড়ে যায়, বড় আচ্ছা, তো আরেকটা বলছিলাম চাইল্ড কেয়ার রুমের কথা বলছিলাম। আচ্ছা, যদি আপনার ফ্যাক্টরিতে কমপক্ষে 40 জন শ্রমিক মহিলা শ্রমিক কাজ করে, তাহলে হচ্ছে আপনাকে অবশ্য হচ্ছে যে চাইল্ড কেয়ার রুমের এনশিওর করতে হবে।
এবং হচ্ছে চাইল্ড কেয়ার রুমের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে অবশ্যই আপনার ডেইলি হচ্ছে যে প্রথমত যে আপনার চাইল্ড কেয়ার অ্যাটেন্ডি আপনাকে এনশিওর করতে হবে। তারপর হচ্ছে অবশ্যই চাইল্ড কেয়ার রুমটা হতে হবে আপনার প্রোডাকশন বিল্ডিং বা ম্যানুফ্যাকচারিং বিল্ডিং থেকে সেপারেট হতে হবে। থার্ডলি হচ্ছে বাচ্চাদের জন্য কমপক্ষে 250 গ্রাম দুধ ডেইলি, প্রতি বাচ্চার জন্য 250 গ্রাম দুধ এনশিওর করতে হবে। এছাড়া হচ্ছে দুপুরের পুষ্টিকর খাবার এবং হচ্ছে বাচ্চা খেলাধুলা করার জন্য পর্যাপ্ত ও খেলাধুলার ইয়েগুলো ইনস্ট্রুমেন্ট গুলো অ্যাজ ওয়েল এজ হচ্ছে দোলনা, এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতে হবে। এছাড়াও হচ্ছে বিশ্রাম কক্ষ, এগুলো বেসিক্যালি তেমন তো প্রয়োজন পড়ে না, সিকিউরিটি বা আদার ইয়েগুলো। এই যে আমরা এতক্ষণ আসলে যেগুলো ডিসকাস করছি এগুলোর ডিটেলসও আপনারা, আমি স্লাইডটা দিয়ে দিব, মানে আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও হচ্ছে এই যে বিষয়গুলো এখানে আপনারা ডিটেলস আকারে পাবেন। তো আমরা মোটামুটি একটা ফ্যাক্টরি আসলে সেট আপ করার জন্য যে বিষয়গুলো দরকার মোটামুটি আমি চেষ্টা করেছি আসলে কভার করতে। তো আর হচ্ছে আপনারা স্লাইডে যদি একটু ডিটেলসে যান বিষয়গুলো আসলে ইয়ে করতে পারবেন আর কি, দেখতে পারবেন। থ্যাংক ইউ উত্তম দা, আসলে এটা একটা অনেক বড় সিলেবাস আমরা অল্প সময়ের জন্য আপনাকে পেয়েছি। প্রথমে থ্যাঙ্কস দিব মাহমুদ ভাইকে যে এত বড় একটা ইয়ে করার জন্য, প্ল্যাটফর্মটা ইউজ করে প্লাস অর্গানাইজ করার জন্য সুন্দরভাবে। আর উত্তম দা খুব সুন্দরভাবে স্লাইডটা আসলে প্রেজেন্ট করেছেন, আমরা হয়তো পেলে বিস্তারিত দেখে নিব। তো প্রয়োজন মনে করলে আপনার থেকে আরো সময় চাইবো আর কি, যে যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় আর কি। তো আসলে সমস্যা নেই। আর কমপ্লায়েন্স রিলেটেড বিষয়গুলো নিয়ে হয়তো আমি মানে যতটুকুই জানি আমি চেষ্টা করব আমার আপনারা যারা আছেন টিমমেট যারা আছেন সবার সাথে শেয়ার করতে ডেফিনেটলি। এছাড়াও হচ্ছে যে কোনো প্রকার রেফারেন্সের প্রয়োজন হলে বা কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন হলে আমার যা আছে আমি চেষ্টা করবো সাপোর্ট দিতে। এছাড়াও হচ্ছে যে কারো যদি কোনো প্রকার নলেজের বা নলেজ শেয়ারিং এর যদি দরকার হয় সেক্ষেত্রে সমস্যা নেই, আমাকে যে কোনো টাইমে আপনারা নক দিতে পারেন আর কি। আচ্ছা তবে আরেকটা কোয়েশ্চেন, এখন যে কোভিড সিচুয়েশন, হ্যাঁ এখন আমরা করতেছি ওয়ার্কারদেরকে আমরা যখনই কোভিডের জন্য টেস্টে পাঠাচ্ছি তো তাদের ক্ষেত্রে আমরা ওই একটা স্পেশাল লিভ দিচ্ছি আর কি, ওদের ওই সিক লিভ থেকেও কাটছি না আবার ক্যাজুয়াল থেকেও কাটছি না, আবার যেতদিন 13-14 দিন যে যদি পজিটিভ আসে কোয়ারেন্টাইনে রাখছি সেই লিভ গুলোও আমরা ওই স্পেশাল লিভ থেকে কাটছি। এটা তো লয়ে বলা না, এটা কি অফিস অর্ডার বা এটা দিয়ে কমপ্লাই করা যায় কিনা? এটার জন্য আসলে গভর্নমেন্ট থেকেও কোনো প্রকার অফিস অর্ডার নেই। তো আমরাও যেটা করি বেসিক্যালি হচ্ছে যে লতে তো আসলে 24 দিন একটা ছুটির কথা বলা আছে, 24 দিন হচ্ছে 10 দিন ক্যাজুয়াল লিভ আর হচ্ছে যে 14 দিন সিক লিভ। তো আমরা ওখান থেকে ম্যাক্সিমাম সময় কভার করে ফেলি, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো আসলে ওইটাই করে থাকে। এর বাইরে যদি কোনো প্রকার ছুটির দরকার হয় তাহলে আমরা কিছু স্পেশাল লিভও আসলে দিয়ে দিই আর কি। ইনজুরির ক্ষেত্রে তো আমরা দিচ্ছি স্পেশাল লিভ, বাট কোভিডের ক্ষেত্রে ইনজুরির ক্ষেত্রে তো বলাই আছে লতে যে স্পেশাল লিভের এটা বলতে যে কর্মক্ষেত্রে যদি সে ইনজুর্ড হয় আর কি এই প্রসেসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে কোভিডের জন্য যে আসছে এটা তো লতে আসলে ওইভাবে আপডেটও হয় না বা গভর্নমেন্ট থেকে তো কোনো সার্কুলেশন দেয় না যে তুমি স্পেশাল লিভ দিবা। তো আমরা এজ এ বেস্ট প্র্যাকটিস হিসাবে আমরা ওটা স্পেশাল লিভ হিসাবে দিয়ে দিচ্ছি আর কি, যে দিনের ছুটিটা থেকে কাটছি না, যে তোমাকে আমি সাসপেক্ট করছি, আমার ডাক্তার সাসপেক্ট করছে তুমি কোভিড টেস্ট করো, হয়তো 3 দিনের একটা টেস্টের জন্য একটা লিভ দিচ্ছি। তো নেগেটিভ হলে তো সে জয়েন করতেছে, আবার যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তাকে আবার 14 দিনের জন্য একটা কোয়ারেন্টাইনে থাকার জন্য একটা লিভ দিচ্ছি। এইসব ক্ষেত্রে তার ওই 24 দিনের ছুটিতে কাটছি না, ওই স্পেশাল লিভ হিসাবেই দিয়ে দিচ্ছি আর কি, তো স্যালারিও কাটছি না আর কি। তো এটার কোনো তো অফিস অর্ডার বা লতে স্পেসিফিক কিছু নাই। হ্যাঁ ওইরকম কোনো প্রকার আসলে অফিস অর্ডার বা ইয়ে পাই নাই, আমি এখনো পাই নাই যে বিশেষ করে কোভিডের জন্য এরকম কোনো স্পেসিফিক ইয়ে পাই অফিস অর্ডার পাই নাই আর কি। তো থ্যাংক ইউ। উত্তম ভাই, জি উত্তম ভাই আমি হাসনাত বলতেছিলাম, আপনার কাছে আমার 4টা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা হলো বেসিক বলে বোনাস ক্যালকুলেশন করার ক্ষেত্রে, ঠিক আছে, লয়ের দিকের ক্ষেত্রে আসলে এটা কি বলার আছে, আর তারপরে হলো আনলিভের ক্ষেত্রে সেটা, তারপরে হলো আমরা জীবনে পারফরমেন্স বোনাস বা পারফরমেন্স ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করে থাকি বা ইয়ে করে থাকি সেটা সম্পর্কে, আর এই 3টা সম্পর্কে বললে হবে আর কি, যদি কাইন্ডলি বলেন ভালো হয় আর কি। আচ্ছা বোনাসের ক্ষেত্রে আসলে লতে যেটা বলা আছে
আপনাকে অবশ্যই 1 বছর হচ্ছে যে মানে কাজ করতে হবে, যেটা আপনার কাজের বয়স মানে 1 বছর হয়। যদি যেমন আপনি জয়েন এখন লেটস এখন হচ্ছে যে মাস জুলাই মাস, তাহলে জুলাই মাস হচ্ছে আপনি 15 তারিখে জয়েন দিলেন, তাহলে আগামী বছরের জুলাই মাসের 15 তারিখে আপনার 1 বছর হবে। এবং জুলাই মাসের 15 তারিখের পরে যদি কোনো প্রকার ঈদ থাকে, ওইসব ঈদের জন্য আপনি এলিজিবল হবেন। কিন্তু আগামী বছরের জুলাই পর্যন্ত যদি যে 2টা ঈদ, এই 2টা ঈদে যদি আপনার 1 বছর পূর্ণ না হয়, তাহলে আপনি কোনো প্রকার ঈদ বোনাস পাবেন না। এটা হচ্ছে ল। আর সেকেন্ডলি ইএল এর কথা যেটা বললেন, সেটা ভাই একটু ক্যালকুলেশনটা কিরকম হবে? বোনাসের ক্যালকুলেশন হচ্ছে শুধু বেসিক, অনলি বেসিক, শুধু এক বেসিকই কাউন্ট করা হবে। জি। এবং কোন কোন কোম্পানিগুলো কি করে হয়তো 70% বা 80% দেয়, কিন্তু ইয়েতে বোনাস কখনো হচ্ছে গ্রসের বেশি হবে না, গ্রসের বেশি হতে পারবে না। আমাদের কোম্পানি 70% দেয়। জি জি, লতে এটা বলা আছে যে বোনাস কখনোই গ্রসের বেশি হবে না। 2 নাম্বার যেটা ইএল আর্ন লিভ, প্রথমত হচ্ছে আর্ন লিভ বোনাসটা মিনিমাম কত দিতে পারবে কোম্পানি ইচ্ছা করলে? মিনিমাম হচ্ছে আপনার দিতে হবে, বেসিক দিতে হবে। বেসিক দিতে হবে, কিন্তু আপনি বেসিকের চেয়ে বেশি দিতে পারবেন, কিন্তু গ্রসের চেয়ে কম হতে হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে আর্ন লিভ। আর্ন লিভটা হচ্ছে প্রথমত আর্ন লিভ করতে হলে বুঝতে হবে আপনাকে, আপনি আর্ন লিভের জন্য এলিজিবল হবেন 1 বছর পরে। অর্থাৎ এই যে বললাম আপনি জুলাই 15 তারিখ জয়েন দিলেন, আগামী বছর জুলাই 15 তারিখের পরেই কিন্তু আপনি মানে ইএল এর পাবেন, বেনিফিটটা পাবেন। এবং সেই ক্ষেত্রে হবে মানে আপনি যখন থেকে কাজ শুরু করছেন তখন কিন্তু কাউন্ট শুরু হবে, কিন্তু যে বেনিফিটটা সেটা পাবেন কিন্তু 1 বছর পরে গিয়ে। এবং 1 বছর পর থেকে আপনি হয়তো যদি 1 বছর আগে যদি আপনি জব ছেড়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আর্ন লিভের কোনো বেনিফিট আপনি পাবেন না। এবং আর্ন লিভের ক্যালকুলেশনটা হচ্ছে যে আপনার প্রতি 18 দিনের 18 কর্মদিবসের জন্য 1 দিন হিসেবে আপনার আর্ন লিভ জমা হবে। আর থার্ডলি যেটা পারফরমেন্স ইভ্যালুয়েশন নিয়ে লতে কোনো কিছু বলা নেই। পারফরমেন্স ইভ্যালুয়েশন গুলোর জন্য কোম্পানি কি করে, তার এমপ্লয়িদের আপনার স্কিল অ্যাজ ওয়েল এস হচ্ছে তার এফিসিয়েন্সি গুলো ডিপেন্ড করে কিছু করে আর কি, আপনার কিছু মার্কিং করে। যেমন আমার এখানে যেটা হয়, যদি কোনো ওয়ার্কার 2টা মেশিন চালাতে পারে, তাহলে তাকে আমরা হচ্ছে যে জেনারেল অপারেটর হিসেবে কাউন্ট করতেছি বা অর্ডিনারি অপারেটর হিসেবে কাউন্ট করতেছি। আবার কেউ যদি 2টা প্রসেস, 2টা অপারেশন, এবং কোনো অপারেটর যদি 3টা অপারেশন জানে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা হচ্ছে যে জুনিয়র অপারেটর কাউন্ট করতেছি। আবার কেউ যদি 4টা প্রসেস জানে, তাকে আমরা হচ্ছে যে জন্য বা তার এফিসিয়েন্সি যদি 80% বা 75% তাকে এরকম একটা পার্সেন্টেজ দিয়ে দিছি, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কাউন্ট করতেছি অপারেটর হিসেবে। এইভাবে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশন গুলো আপনি করতে পারেন আর কি। আছে না যে 5% মিনিমাম বাড়াতেই হবে প্রতি বছর, ওটা হচ্ছে ইনক্রিমেন্ট। আচ্ছা, আমি আরেকটা জিনিস, তাহলে ভালো কথা বলছেন, ইনক্রিমেন্টের বিষয়টা বলি। আমরা হয়তো অনেকেই বিষয়টা আসলে এটা মানে বলার আমার আগেই দরকার ছিল। ইনক্রিমেন্টের হিসাবটা হচ্ছে যে মিনিমাম আপনাকে 5% ইনক্রিমেন্ট বছরে দিতে হবে, এবং ইনক্রিমেন্টটা হবে বেসিকের 5%। তো দ্যাট মিনস আমার যদি বেসিক যদি আমার হয়, লেটস আমার বেসিক হচ্ছে 5,000 টাকা, তাহলে 5% কি আমার 250 টাকা বাড়বে? না, বেসিকের 5% মিনস আমার বেসিক 5,000 টাকা, তার মানে কি আমার ইনক্রিমেন্ট কি 250 টাকা হবে? 250 টাকাই তো হয় ক্যালকুলেশন। না, 250 হবে না। 250 টাকার বেসিক এর সাথে 250 যোগ হবে। এই যে বললাম না, বেসিকের 50% হচ্ছে হাউস রেন্ট। আপনার যখন বেসিকটা চেঞ্জ হবে, আপনার হাউস রেন্ট অবশ্যই চেঞ্জ হবে না। দ্যাট মিনস আপনি 250 টাকার সাথে 50% পাবেন এজ এ হাউস রেন্ট হিসাবে। অর্থাৎ 250 টাকা হচ্ছে বেসিক পাবেন, 125 টাকা পাবেন আপনি এজ এ হাউস রেন্ট হিসাবে। আচ্ছা, ওইটা
সাথে এই হাউস রেন্টও তো বেড়ে যাচ্ছে ওই মানে ভাইয়া সিমুলটেনিয়াসলি। ওই যে অ্যামাউন্টটা বাড়বে সেটাকে আমরা আবার ব্রেকডাউন করছি, এটাই কি? রাইট আমি রাইট এখানে সোমনা একটা আপু। কোশ্চেন করবো জি ভাইয়া। জি আর এটার সাথে আমি আপনাকে একটা কোশ্চেন একটু ইয়ে করে দিচ্ছি। কোনো প্রতিষ্ঠান যেমন আমরা অনেক সময় ক্ষেত্রে মুদ্রাস্ফীতি এই সাথে অ্যাড করে দিই। এই মুদ্রাস্ফীতি ক্যালকুলেশনটা যদি থাকে বা যদি আপনি জানা থাকে এটা একটু বলিয়ে। মুদ্রাস্ফীতি নিয়ে আসলে আমি এখনো পর্যন্ত আসলে ফেস করিনি, তো সেটা নিয়ে আসলে আমার ধারণাটা খুবই কম আর কি, যদি মাহমুদ ভাই একটু সাপোর্ট দিতেন। এটা তো দাদা আমি যতটুকু জানি মুদ্রাস্ফীতির ক্ষেত্রে জি আপনার ওই যে প্রত্যেকটা ইয়ার শেষে আপনার একটা ইনফ্লেশন রেট যেটা দেয়, যে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে ইনফ্লেশন রেট কত হয়েছে 5% 10%, জিডিপি রেট যেটা ভাইয়া, তখন আপনি ওই 5% 10% রেট ওইটা বাড়াবেন। ওইটা হলো ওভারঅল সবার বাড়াবেন, পারফর্মার নন পারফর্মার যা আছে এভরি এমপ্লয়ের বাড়াবেন। এর সাথে হলো আপনার যোগ হবে হলো আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশনের রেজাল্ট। যে প্রথমত আপনি ইনফ্লেশন রেট যেটা জীবনযাত্রার মান যে পরিমাণ কস্ট যেটা বেড়েছে, বলে না ওই যে কোলা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট। তো বিষয়টা হলো যে আপনি আগে এটা দিবেন, এটা সবাই পাবে যেহেতু সবারই কস্ট অফ লিভিংটা হাই হয়ে গেছে। এরপরে গিয়ে হলো আপনি অ্যানুয়াল ইভ্যালুয়েশন করবেন, করে হলো আপনি কারে 5% বাড়াবেন, কাকে 10% বাড়াবেন, কাকে 15% বাড়াবেন, এটা হলো তারপরের বিষয় অ্যাডিশন। মাহমুদ ভাই আমি একটু করে যেটা জেনে মানে আমি যেটা আমার আসলে নলেজে ছিল সেটা হচ্ছে এরকম, মুদ্রাস্ফীতির কারণেই কিন্তু হচ্ছে যে গভর্নমেন্ট টাইম টু টাইম হচ্ছে যে আসলে স্যালারি গুলো রিভিশন করে এবং মিনিমাম ওয়েজটা সেট করে। এটা তো মহার্ঘ ভাতাও দেয় দাদা এটার সাথে, যেটা গভর্নমেন্ট মহার্ঘ ভাতা বলে। না মহার্ঘ ভাতা আসলে একটু ডিফারেন্ট, কিছুটা ডিফারেন্ট, বাট যেটা হয় মুদ্রাস্ফীতির কারণে একটা সময় গিয়ে গভর্নমেন্ট মিনিমাম ওয়েজটা আসলে রিভাইজ করতে বাধ্য হয় আর কি। যেমন 2013-এ যখন মিনিমাম ওয়েজ সেট করা হয়েছিল তখন কিন্তু মিনিমাম ওয়েজ ছিল 5,600 টাকা, এই টাইপের 5,600 না 5,300 টাকা, সরি ইয়েতে ছিল, আমি তো অ্যাকচুয়ালি ইপিজেডে ছিলাম, আমাদের ইপিজেডটা বেশি বোনাস 5,600 টাকা, বাট ইপিজেডের বাইরে ছিল 5,300 টাকা। কিন্তু যখন 2018 সালে সেটা মানে আসলো, দেখা গেল কি মুদ্রাস্ফীতির কারণে 5,300 টাকা মিনিমাম ওয়েজটা হচ্ছে যে সবার সাথে ম্যাচ হচ্ছে না, বা ওই স্যালারি দিয়ে সবাই রান করতে পারতেছে না। তো যার কারণে গভর্নমেন্ট ডিসিশন নিল কি মহার্ঘ ভাতা বা আপনার ইয়ের কারণে মুদ্রাস্ফীতির কারণে যে একটা ব্যালেন্সের দরকার, তখনই কিন্তু যে মিনিমাম ওয়েজের যে রিভিশনটা আসলো আর কি। জি হাসান ভাই, বা আর অন্য কারো কোনো ইয়ে আছে কিনা? আরেকটা বিষয় কি দাদা একটু আপনার জানা আছে, এটা একটু ক্লিয়ার না, লে অফ সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ লে অফ সম্পর্কে আচ্ছা একটু যদি বলতেন, আর এটার পেমেন্ট আসলে কিভাবে একটু ইয়ে করে আপনার ক্যালকুলেশনটা আসে? লে অফটা হচ্ছে যে যদি ফ্যাক্টরিতে বেসিক্যালি হচ্ছে ফ্যাক্টরিতে যদি কোনো প্রকার কাঁচামালের সংকট থাকে, কোনো প্রকার ম্যাটেরিয়ালসের সংকট থাকে, এর কারণে আসলে ফ্যাক্টরি লে অফ করতে পারবে। এছাড়াও হচ্ছে ফ্যাক্টরিতে যদি কোনো প্রকার ইয়ে হয়, আনরেস্ট হয় বা দাঙ্গা হাঙ্গামা হয় বা কোনো প্রকার মহামারী হয়, এই যে লাস্ট ইয়ার আমরা সবাই জানলাম যে মহামারীর কারণে ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো লে অফ হয়, মহামারী হলে সেই ক্ষেত্রে ফ্যাক্টরিগুলো হচ্ছে যে আপনার লে অফে যেতে পারবে। এবং লে অফের হিসাবটা হচ্ছে এইরকম, আপনি হচ্ছে যে প্রথম হচ্ছে 45 সর্বোচ্চ 45 দিনে আপনি লে অফ ডিক্লেয়ার করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনার হচ্ছে যে প্রথম 3 দিন যদি আপনার কোনো প্রকার কাজ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকরা যদি আপনার ইয়াতে আসে ফ্যাক্টরিতে এসে হাজিরা দেয়, আপনি ফুল স্যালারি আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু যদি 3 দিনের বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টরি লে অফ ঘোষণা করতে পারবে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত। এবং এই 45 দিনের ক্যালকুলেশন হিসাবটা হবে আপনার যে বেসিকটা হবে তার বেসিকের 50%, তার সাথে হচ্ছে তার হাউস রেন্টটা সে ফুল পাবে, এবং
অন্যান্য অ্যালাউন্স যেগুলা ঘর ভাড়া, তারপরে সরি ঘর ভাড়া বলি চিকিৎসা ভাতা, যাতায়াত, খাদ্য ঘর ভাড়া, ভাতা, মেডিকেল, জি এগুলো সে সব পাবে। তবে তবে উইকলি হলিডেতে এই হিসাবগুলো কিছু, অর্থাৎ উইকলি হলিডেতে সে কিছুই পাবে না। উইকলি হলিডে কিছু পাবে না, কিন্তু অন্যান্য ফ্রাইডে যে, জি ফ্রাইডেতে সে কিছুই পাবে না। এটা হচ্ছে প্রথম 45 দিনের হিসাব। এবং লে অফ যদি পরের আরো 45 মানে আরো যদি বাড়াতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে পরের 15 দিন আপনি আরো 15 দিন আপনি লে অফের ইয়ে বাড়াতে পারবেন, মানে লে অফ বাড়াতে পারবেন। সেই ক্ষেত্রে এক্সটেনশন করতে পারবেন। একটু ডিফারেন্ট। জি জি, ক্যালকুলেশনটা হবে তখন বেসিকের 25%, আগে ছিল কিন্তু 50%, 45 যখন ছিল, এখন কিন্তু পাবেন আপনি 25%। আর বাকি অ্যাজ ইউজুয়াল যেগুলো ঘর ভাড়া, তারপর হচ্ছে মেডিকেল, খাবার, ট্রান্সপোর্টেশন, এগুলো হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল পাবেন। আর দাদা যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় একেবারে, সেক্ষেত্রে তারা কি ধরনের বেনিফিট পাবে যদি লে অফ না হয়? না, প্রথমে হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে যে লে অফ কি আসলে কারখানা মানে কতটুকু রান করানো যাচ্ছে সেই চেষ্টা করতে হবে। এবং লে অফের পরে যদি আপনি চিন্তা করেন না ফ্যাক্টরি চালানো সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসাবে আপনার হচ্ছে যে ছাঁটাই শুরু করতে হবে। যে আগে আসছে, যে পরে আসছে, লাস্ট কাম ফার্স্ট ইন হিসাবে আপনি ইয়ে করতে পারবেন, মানে ছাঁটাই যেতে পারবেন আর কি। যেমন ধরুন স্যার দাদা যে রিসেন্ট জুস ফ্যাক্টরিতে যেটা একটা অ্যাক্সিডেন্ট হলো, এদের তো ফ্যাক্টরিটা আসলে এখন অনিশ্চিত যেটা ভবিষ্যতে চালু হবে কিনা। এই সিচুয়েশন আসলে তারা লে অফ ডিক্লেয়ার করবে না আসলে তারা প্রতিষ্ঠান বন্ধ করবে, এই ধরনের সিচুয়েশনে কর্মীদের আসলে কোন ধরনের বেনিফিট তারা পেতে পারে? এই যে সেক্ষেত্রে বললাম না, আপনি ছাঁটাইয়ের দিকে চলে যেতে পারেন, তখন ছাঁটাইয়ের দিকে চলে যাবে। জি, আবার ছাঁটাইয়ের একটা হিসাব আছে। ছাঁটাই হচ্ছে যে আপনার ছাঁটাই করলে আপনার হচ্ছে তাকে 1 মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যদি নোটিশ পিরিয়ড না দেন তাহলে একটা বেসিক তাকে দিয়ে দিতে হবে। এবং সে প্রতি বছরের জন্য, সে যত বছর কাজ করবে প্রতি সম্পূর্ণ বছরের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ বছর, মানে বছর সম্পূর্ণ বছরের জন্য আপনাকে একটা করে বেশি দিতে হবে। লেটস সে সে যদি 2 বছর কাজ করে আপনার সাথে, তাহলে মানে কি যখন 1 মাসের নোটিশ অথবা বেসিক, হ্যাঁ 1 মাসের নোটিশ অথবা বেসিক। ভাইয়া যারা ওই যে মনে করেন 10 বছর করলো বা 12 বছর করলো কোম্পানি, মনে করেন এখন যে প্যান্ডেমিকের কারণে বন্ধ হয়ে যাবে এরকম সমস্যা না, ফলে তো 1.5 গ্র্যাচুইটি পাবে না, মানে এরকম পরিস্থিতিতে ক্রাইসিস মোমেন্টে যদি কোম্পানিতে গ্র্যাচুইটি সিস্টেম থাকে তাহলে সে গ্র্যাচুইটি তো 1.5 পাবেই। তার সাথে হচ্ছে যে প্রতি বছরের যদি সে তাকে ছাঁটাই করা হয় প্রতি বছরের জন্য একটা করে বেসিকও পাবে। অর্থাৎ সেই লেটসে আপনি বললেন যে 11 বছর কাজ করলো, তাহলে 11 × 1.5 প্লাস আরো 11টা বেসিক, ডাবল বেনিফিট পাবে সে, ডাবল বেনিফিটের কাছাকাছি। জি থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া হচ্ছে যে আরেকটা আছে টার্মিনেশন। যেহেতু ইয়ের বিষয়টা আসলো, সেপারেশনের বিষয়টা, কোম্পানি চাইলে হচ্ছে যে কয়েকটা পদ্ধতিতে আসলে মানে লোকদেরকে ছাঁটাই করতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মানে টিপস আপনাদেরকে দিতে পারি, যেটা হচ্ছে যাদের যাদের আপনার কিছু লোক আপনার মনে করেন লেটস কিছু লোককে আপনার প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এখন বের করে দিতে হবে বা লোক আপনার ম্যান পাওয়ার কমাইতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, যাদের চাকরি বয়স 3 মাসের কম, অর্থাৎ যারা আপনার এখানে পার্মানেন্ট এখনো হয়নি, তাদেরকে আপনি যদি নন কনফার্মেশন লেটার দেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কিছু লোক কমে গেল উইথাউট বেনিফিট, আপনি ওদেরকে ইয়ে করতে পারলেন, মানে ম্যান পাওয়ার কমাতে পারলেন। সেকেন্ডলি হচ্ছে আপনার হচ্ছে এই যে বললাম লে অফে গেলে লে অফে গিয়ে ছাঁটাই করলেন। থার্ডলি হচ্ছে টার্মিনেশন বেনিফিট। টার্মিনেশন বেনিফিটটা হচ্ছে মানে আপনার হচ্ছে যে কাউকে টার্মিনেট, কোম্পানি চাইলে কিন্তু যে কোনো কাউকে, যে কোনো এমপ্লয়িকে যে কোনো সময় বের করে দিতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে যেটা ফলো করতে হবে, টার্মিনেশন বেনিফিট আপনাকে ফলো করতে হবে। টার্মিনেশন বেনিফিটের নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই 120 দিনের নোটিশ পিরিয়ড দিতে হবে। যদি আপনি 120 দিনের নোটিশ পিরিয়ড না দেন তাহলে তাকে 4টা বেসিক দিতে হবে, এবং সে যত বছর কাজ করবে তত বছরের জন্য একটা করে আপনাকে বেসিক দিতে হবে।
এটা হচ্ছে টার্মিনেশন বেনিফিট। আর আরেকটা ইয়ে আছে কি ডিসমিস, যে কোনো গুরুতর কাজ করলে বা কোনো তদন্তে যদি কেউ যদি দোষী প্রমাণিত হয় সেই ক্ষেত্রে হয়তো ডিসমিস প্রসিজার যেতে পারেন। ডিসমিস প্রসিজার হচ্ছে যে আপনি ডিরেক্টলি হচ্ছে সে যায় প্রাপ্য হবে। আপনার এখানে যদি কোনো প্রকার ইয়ে থাকে, পিএফ সুবিধা থাকে, ছুটির টাকা থাকে, স্যালারি থাকে, এগুলাই সে পাবে, কিন্তু অন্য কোনো বেনিফিট সে পাবে না, কোনো নোটিশ পিরিয়ড বা সেক্ষেত্রে কি সে ফুল টাকাটাই তার ওখান থেকে কাটা হবে বা এই ধরনের কোনো প্রসিডিউর কি আছে? না, আপনি হচ্ছে যে কোনোভাবে তার মানে বেসিকের, তাও বেসিকের 10% বেশি আপনি জরিমানা করতে পারবেন না। সেক্ষেত্রে যে আমার দেখা যাচ্ছে যে টাকাটা, যে সম্পদটা আমার নষ্ট হয়েছে 10,000 টাকা, আর আমি যদি তার কাছ থেকে সেক্ষেত্রে জরিমানা আদায় করি, ওই ক্যালকুলেশনে গেলে তো হয়তো 2-3 হাজার টাকার বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে কি অতটুকুই থাকবে? অতটুকুই থাকবে, সেটা লতে বলা আছে। সেটা কোম্পানি, তাহলে কোম্পানির সেটা লায়াবিলিটি চলে আসবে। রাইট। সেক্ষেত্রে বেসিকের 10%, এটার বেশি আমি ইয়ে করতে পারবো না, তার ফাইন্যান্সিয়াল ইয়ে করতে পারবো না, তাই তো? জি জি, বেসিকের 10% বেশি আপনি ডিডাক্ট করার কোনো সুযোগ নেই। তার মধ্যে ওই যে 9টা যে ক্রাইটেরিয়া, ওই যে মাহমুদ ভাই ওই দিন যে দেখাইলো, ওইটার মধ্যে একটাতে ফেলতে হবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ তোমরা। আপনার টাইম মনে হয় 8:30 প্রায় বেজে গেছে। আমরা খরচ করা যাবে না? জি জি, ওই যে এই সমস্ত টাকা পয়সার হিসাব রাখতে হবে, তারপরে শ্রমিক কল্যাণ ছাড়া অন্য কোনো খাতে খরচ করা যাবে না, এরকম কি যেন একটা বিষয় ছিল না উত্তম ভাই? জি, এটা তো মাহমুদ ভাইয়া বলছে, ওই যে গ্যাসুটির টাকা, তারপর প্রভিডেন্ট ফান্ডের টাকা, এগুলি ফান্ড থাকবে, এগুলি আলাদা ট্যাক্স। না, আমি বলতেছি যে বিভিন্ন সময় যে শ্রমিকদের কাছ থেকে ডিডাকশন করা হয়, এই ডিডাকশন করে এই ওটার জন্য মাহমুদ ভাই, ওটার জন্য একটা ওয়েলফেয়ার ফান্ড করতে হয়। রাইট। ওয়েলফেয়ার ফান্ডটা হচ্ছে যে এই যে ডিডাকশনের কথা বললাম বা জরিমানার কথা বললাম, জরিমানার টাকাটা কিন্তু কোম্পানি ডিরেক্টলি পাবে না, এটা ওয়েলফেয়ার ফান্ডে চলে যাবে। বা কেউ যদি আপনার এখানে অনেকবার নোটিশ দেওয়ার পরেও যদি কারো পেমেন্ট থাকে, পেন্ডিং থাকে, এইসব ফান্ড দিয়ে টাকাগুলো আসলে হচ্ছে যে ওয়েলফেয়ার একটা ফান্ড থাকে, ওয়েলফেয়ার ফান্ডে চলে যাবে। ওয়েলফেয়ার ফান্ড হচ্ছে যে শ্রমিকদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওখান থেকে হচ্ছে যে ফান্ড থেকে হচ্ছে যে ইয়ে করবে আর কি, ব্যয় করবে। এবার আরিফ ভাইয়ের টাকা আরো কমাই দিলাম, উনি তো এতক্ষণ বলতেছিল যে আচ্ছা দাদা, আরেকটা বিষয় ছিল, ওই যে আমরা যে ম্যাটারনিটি বেনিফিট নিয়ে কথা বললাম, যে ওখানে আরেকটা বিষয় ছিল, যদি সেক্ষেত্রে মানে এমপ্লয়ি যদি কোনো কারণে সে মারা যায়, তাহলে তার বেনিফিটটা কিভাবে ক্যালকুলেশন আসবে? বেনিফিটটা আসলে অ্যাজ ইউজুয়ালি পাবে, মানে ম্যাটারনিটি বেনিফিটটা সে পাবেই, তার সাথে হচ্ছে যে ডেথ বেনিফিটের একটা ইয়া পাবে, ফ্যাসিলিটি পাবে কোম্পানির কাছ থেকে। এছাড়া হচ্ছে ইন্স্যুরেন্সের যে ইয়েটা, গ্রুপ ইন্স্যুরেন্সের থেকে হচ্ছে 2 লক্ষ টাকার একটা ডেথ বেনিফিটও সে পাবে, তার নমিনি পাবে। সেক্ষেত্রে তার ওই যে আদার্স মানে মানে কোম্পানির মানে ওই যে আপনার সার্ভিস বেনিফিট যেগুলো আছে সেগুলো তো সে তো পাবেই। সার্ভিস বেনিফিট পাবে, এবং হচ্ছে যে তার মৃত্যুজনিত, যদি সে নর্মাল ডেথ হয় তাহলে হচ্ছে যদি ফ্যাক্টরির বাইরে হয় তাহলে প্রতি বছরের জন্য সে 30 দিন করে একটা ইয়ে পাবে, ডেথ বেনিফিট পাবে। আর যদি ফ্যাক্টরিতে কোনো অবস্থা মারা যায় তাহলে প্রতি বছরের জন্য 45 দিন করে 45 দিনের বেসিক প্রতি সম্পূর্ণ বছরের জন্য ইয়ে করে বেসিক পাবে। এবং যদি সে কোনো একটা বছর দেখা গেলে 6 মাসের বেশি হয়, 6 মাসের বেশি হলে তাকে তাহলে এটা আরেকটা বছর হিসেবে কাউন্ট করতে হবে আর কি। লেটস সে আর যদি 1 বছর 7 মাস কাজ করে তাহলে তাকে 2টা বেসিক আপনাকে বা 45 ডেজ বেসিক আপনাকে পে করতে হবে। মানে এখানে মাঝখানে হলো কোনো সমস্যা না, টোটাল 112 দিনের বেনিফিট তাকে আমাকে দিতে হবে। ওটা তো পাবেই, ম্যাটারনিটি বেনিফিট বাইরেও ওই অন্যান্য যে বেনিফিট গুলো, ডেথ বেনিফিট, তারপরে ইন্স্যুরেন্স, সবগুলো পাবে। তোমরা ডেথ বেনিফিটের যেহেতু কোশ্চেনটা আসছে, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে লতে একটা প্রভিশন দেখছি, সেটা হচ্ছে 2 বছরের কম নয়, এই টাইপের একটা ইস্যু আছে। এটা কি একটু 2 বছরের বেশি হইতে হবে এরকম কিছুই আছে না? 1 বছর হলেই হবে বা এরকম 6 মাস হলেই বেনিফিট দিতে হবে এরকম? না, ইয়াতে লতে বলা আছে 2 বছর, বাট আমরা যেটা প্র্যাকটিস করে হচ্ছে যে মানে 1 বছর হলেই আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা।
তো এই হচ্ছে মোটামুটি ইয়ে, আমি চেষ্টা করছি আসলে যতটুকু কভার করা যায়। আর হচ্ছে হয়তো আমার আসলে মানে মানে বলার অনেক সময় ভুল আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি আবার বাসায় যাবেন না আজকে? নেটের জন্য আপনি বাসায় যান। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অনেক স্যাক্রিফাইস করেছেন আজকে আমাদের জন্য, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কিছু বলতে যাচ্ছেন। হ্যাঁ উত্তম ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ডিসমিসের ক্ষেত্রে কি কোনো বেনিফিট পাবে? সরি, ডিসমিস না, ডিসমিসের ক্ষেত্রে বেসিক্যালি বেনিফিট পাবে না। আচ্ছা, তাহলে কিভাবে হবে তার ক্যালকুলেশনটা? ক্যালকুলেশন হচ্ছে যে কয়দিন আপনার এখানে কাজ করছে সেই কয়দিনের আপনার স্যালারি তাকে দিতে হবে। এছাড়াও হচ্ছে যে কোনো প্রকার যদি আপনার ফাইন থাকে, ফাইনটা আপনি কেটে নেবেন। তার যদি ইএল থাকে, ইএল এর পেমেন্ট গুলো আপনাকে দিয়ে দিতে হবে। এছাড়া হচ্ছে আপনার এখানে যদি ইয়ে থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে, ফান্ডের ইয়েগুলো, ফান্ডের টাকাগুলো আপনাকে দিয়ে দিতে হবে। গ্যাসুইটি পাবে? গ্যাসুইটি পাবে না? গ্যাচুইটি সেই ক্ষেত্রে পাবে না। খোরাকি ভাতা যদি ইনভেস্টিগেশনে থাকে, কন্ট্রিবিউশন তো সরাসরি হবে, অর্থাৎ সে কোম্পানির কোনো বেনিফিট পাবে না। যদি বিষয়টা তদন্তাধীন থাকে তাহলে কি খোরাকি ভাতা পাবে? সরি ভাইয়া, আরিফ ভাই বুঝতে পারিনি। না, ডিসমিসালের ক্ষেত্রে কি এটা কি সরাসরি যদি কোনো তদন্ত হয় তাহলে আরিফ ভাই আপনি হেডফোনটা একটু দূরে নিয়ে কথা বলেন, মানে নিঃশ্বাসের শব্দে কিছু শোনা যায় না, আবার একটু দূরে নিয়ে বলেন। আচ্ছা, আমি বলছিলাম যে যদি বিষয়টা তদন্তাধীন থাকে ডিসমিসালের ক্ষেত্রে, তাহলে কি সে কোনো খোরাকি ভাতা পাবে? হ্যাঁ, যদি তদন্তকালীন থাকে তাহলে সে খোরাকি ভাতা পাবে। ওইটা হচ্ছে সাসপেনশন অ্যালাউন্স। ওটাকে সাসপেনশন অ্যালাউন্স বলা কি? হ্যাঁ। আর দোষী সাব্যস্ত করলে যা বললেন ওইভাবে বেনিফিট পাবে, তাই তো? রাইট। জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপ টু 60 ডেজ। কত কি ক্যালকুলেশন? ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। সাসপেনশন অ্যালাউন্সটার ক্যালকুলেশনটা কি? সাসপেনশনের অ্যালাউন্সটা হচ্ছে যে অনেকটা হচ্ছে যে লে অফের মতোই, যে বেসিকে সে 50% পাবে, আর অন্যান্য যেগুলো বাড়ি ভাড়া, হাউস রেন্ট, এগুলো সে অ্যাজ ইউজুয়াল পাবে আর কি। থ্যাংক ইউ।